ফুলে ফুলে ঢলে ঢলেতে ছেলে কোমর বেঁকিয়ে নাচছে, আকাশ স্কুলটাই ছাড়িয়ে দিল আমাকে। আমার মায়ের না মেয়ে ব্যাপারটাতেই প্রবলেম ছিল, মিসোজিনিস্টিক ছিল খুবই। ভারু কাকু আমাকে রাস্তার মধ্যে জড়িয়ে ধরতো, আমি খুব অস্বস্তি ফিল করতাম। ঠিক আছে, স্বাভাবিক, কিন্তু খুব বাজেভাবে জড়িয়ে ধরতো, চিৎকে জড়িয়ে, আর আমি চেঁচাতাম। এটা তো মানে যে জড়িয়ে ধরেছে বলেই তো চিৎকার করছে, এটা তো মা জানতোই। হ্যাঁ, তুমি চিৎকার করার পরও একজন যখন বারবার জড়িয়ে হ্যাঁ, ধরছে, সেটা কোথায় হ্যাঁ, স্বাভাবিক? ভারু কাকাকে তো বারণ করা হয়নি, আমাকেই বারণ করা হয়েছে চিৎকার করবি না। তো একদিন এরকমই এসে ও আমাকে জাস্ট দেয়ালের মধ্যে সেটে ইনসার্টেড। মানে আমরা যখন বড় হয়ে বুঝি তখন এটা তুমি যাবে কাউকে এটা বলোনি? না, কারণ বললে তো মার খাবো। আমি তোমাকে বলছি না যে বললে মার খাবো, মেয়েলি হওয়ার জন্যই তো প্রচুর মার খেতাম মায়ের কাছে। এমনিতেই তো হিজড়া বলে বাড়ি থেকে কবে বার করে দেয়া হয়েছে। আমার মা এটাও বলেছে যে আমরা হিজড়া দেখে গাড়ির কাজ তুলে দিতাম, আর আমাদের ঘরে এরকম জন্ম নিয়েছে। তখন তো এগুলো হয়েছে, তখন মানে আরো ছোট। অ্যাবিউজ করার হ্যাঁ, চেষ্টা বিস্কুট করেছে? খাওয়ার লোভে ধরো আমার নিজের মুখে বিস্কুটটা নিয়ে বলতো বিস্কুটটা নিতে আয়, তুই বুঝতে পারছো তো এটা কি হয়। আমার বাবা মা আমাকে খুব দামি জামা কাপড় কিনে দিত, কিন্তু এটা বলা ভুলে গেছে, মানে জামা কাপড়টা খুব দামি হতো, হাতে পয়সা নেই, অ্যাবিউজ, মেন্টাল অ্যাবিউজ ছিল। ও আমাকে হেমনলিনী বলে ডাকতো, রবীন্দ্রনাথের ওই আমার মধ্যে সবথেকে প্রথম বলল যে না, তুমি মেয়ে, তুমি এটার মধ্যে কোনো ভুল নেই। সেই মাই তো জন্ম দিয়েছে, নারী কেটে পার করেছে 9 মাস এক্স্যাক্টলি। 10 দিনের ব্যথা, 9 মাস 10 দিনের পরে আজকে 33 বছরের যে ট্রমা, যেই মেন্টাল প্রেশার, যে ফিজিক্যাল টর্চার, যে অ্যাবিউজিভ চাইল্ডহুড, যে অ্যাবিউজিভ প্যারেন্টিং, 9 মাস 10 দিনের ব্যথা ঠিকই আছে। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন লেখিকা এবং ট্রান্সফোমান বন্যা কর। এই পডকাস্টে আমরা বন্যার জীবনের সমস্ত স্ট্রাগলের গল্প যেরকম শুনব, সেরকমই জেনে নেব এবার বইমেলায় বন্যার কোন বই আসছে, কি থাকছে তাতে। সমস্ত তথ্য থাকবে এই পডকাস্টে, সঙ্গে থাকতে হবে। বন্যার সঙ্গে সঙ্গীতায় তোমাকে স্বাগত। কেমন আছো? থ্যাংক ইউ, আমি ভালো আছি, মানে চেষ্টা করছি ভালো থাকার, রোজই চেষ্টা করি। সেই চেষ্টাটা কতটা? মানে এত ভালো ভালো লেখার পর, মানুষকে ভালো রাখার পর যদি নিজেকে চেষ্টা করতে হয়, তাহলে কি করে চলবে? দেখো, আমার মনে হয় যে সঙ্গীতা, মানে আমরা তো মানুষ, তো আমরা যদি আজকে ভালো থাকি, কালকে খুব ভালো থাকতে চাই, তারপরে আরো খুব 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 ভালো থাকতে চাই, তো এই চেষ্টাটা ওই রকমই। মানে আমি যদি আজকে সন্তুষ্ট হয়ে যাই, তাহলে কালকে কিন্তু আমি বেঁচে থাকতে পারবো না, তো সন্তুষ্ট হই না, ওই চেষ্টা আমার। এই চেষ্টাটা কি একদম ছোটবেলা থেকে চলছে? দেখো, ছোটবেলায় তো বুঝতে যখন শিখলাম, তখন বুঝলাম আমি ভালো নেই, এখনো অনেক মুহূর্তেই বুঝি আমি ভালো নেই। তো ছোটবেলায় চেষ্টা ছিল যে পড়াশোনা করব, পড়াশোনা করে বেরোবো ওখান থেকে, বেরিয়ে নিজের মতো করে থাকবো। যখন নিজের মতো করে থাকা শুরু করলাম, তখন ভাবলাম যে অভাব গোছাতে হবে, অভাব মেটাতে হবে। অভাবটা মিটেছে, ওই আস্তে আস্তে করে একটু ভালো থাকা, প্রথমে বাড়ি থেকে, খারাপ জায়গা থেকে বেরিয়ে ভালো থাকছি মানসিকভাবে, তারপর আর্থিকভাবে সচ্ছল থাকছি, এখন আর্থিকভাবে খুব ভালো থাকতে চাই। তো এই চেষ্টাটা ছোটবেলা থেকেই হয়তো সবাই হয়তো করে, আমি বলে ফেলি। বলে ফেলাটা দরকার কখনো কখনো, তাহলে একটু বেশি ভালো থাকা যায় ভেতর থেকে। হ্যাঁ, আমি তা মনে করি, কিন্তু কারণ আমি খুব নিজেকে ভাগ্যবতী মনে করি যে আমি না অনেক কথা বলে ফেলতে পারি, লিখে ফেলতে পারি, যেগুলো অনেকে পারে না। আর পারি বলেই হয়তো আমি না হয়তো হেরে যাই না, বা জীবনের কাছে সারেন্ডার করে দিই না, আমি অনেক মানুষের মতো আত্মঘাতী হয়ে যাই না। হ্যাঁ, সিচুয়েশনের কাছে থেমে যাও না। অনেক মানুষ হেরে যায়, আমি তাদের হয়তো সিচুয়েশনটা আরও খারাপ ছিল আমাদের, কিন্তু আমি আমার খারাপ সিচুয়েশনকে একটা ওই স্ট্যাটিক পয়েন্টে নিয়ে আসতে চাই, যেখানে মানে মানিয়ে নি, ভাই তুই খারাপ, ঠিক আছে, কিন্তু আমিও চেষ্টা করি একটু মানিয়ে নিয়ে থাকি, অ্যাডজাস্ট। ভারী মিষ্টি ভাবনা কিন্তু এটা। একটু আগেও আমাদের গল্প হচ্ছিল, হ্যাঁ, তুমি ভারী মিষ্টি মানুষ, মানে এটা বলতে কোনো দ্বিধাই নেই। না না, আমি মিষ্টি না, মিষ্টি করে যে আমার সাথে কথা বলে যে সামনের মানুষটা মিষ্টি হয়, সেরকমই মিষ্টি। তাহলে আমার মা তো বলে যে আমাকে নাকি জন্ম দেওয়ার সময় উচ্ছে টুচ্ছে কিছু একটা খেয়েছিল, ঠিক আছে, যে আমার মুখ এতটা তিক্ত, এতটা খারাপ, তো
ওই রকমই। না, আমার বেশ ভালো লাগলো। আর সব থেকে বড় ব্যাপার হলো তোমার সাথে যে গল্প বলে, মানে তোমার ছোটবেলার কথাগুলো, আমার তো মনে হয় যে দর্শকদের একদম ছোটবেলা থেকে তোমার গল্পগুলো শোনানো উচিত। আমরা ছোটবেলাটা থেকে শুরু করি হ্যাঁ, তাহলে। হ্যাঁ, হ্যাঁ। একদম যদি ছোটবেলায় চলে যাই, সেখান থেকে আমাদের একটু করে বলো, হুম। মানে সেই অভিষেক থেকে বন্যা, এই জার্নিটা। একদম ছোটবেলা থেকে, মানে আমি ইভেন্ট ওয়াইজ সেইভাবে কি বলবো আমার মনে নেই, তবে আমি অভিষেক থেকে বন্যা যদি বলো জার্নিটা, তাহলে আমি মার্ক করে করে বলি যে আমি ছোটবেলায় আহ, যেহেতু শারীরিকভাবে দুর্বল ছিলাম, আই ওয়াজ বর্ন প্যারালাইজড, কারণ আমার মা পড়ে গেছিল, তো আমি বা পায়ে তো আমি অনেক দিন আমার বাড়িতে ওই ফিজিওথেরাপি হয়েছে, এই হয়েছে, তো সেই জন্য আমি খেলাধুলো সেইভাবে আউটার স্পোর্টস করতে পারতাম না। এটা নয় যে আমি করতে চাইতাম, কিন্তু পারতামও না। তো তার জন্য দিদিদের সঙ্গে খেলাধুলো করা, রান্নাবাটি খেলা, ঠিক আছে, গামছা দিয়ে চুল বেঁধে বউ সাজা, ঠিক আছে। আহ, তো তখন থেকে আই আই ফেল্ট ভেরি কমফোর্টেবল কি আমি আমার দিদিদের সঙ্গে, দিদিরাও যেরকম ওই চক ঘষে রান্নার জিনিস তৈরি করছে, আমি স্কুল থেকে চক চুরি করে আনতাম রান্নার জিনিস তৈরি করার জন্য, যাতে ওরা আমাকে খেলার দলে নেয়, নাহলে ছেলেকে রান্নাবাটি খেলায় নেবে। এবার তার মধ্যে একটা সিচুয়েশন হচ্ছে, ধরো আমি একটা আঁকা স্কুলে ভর্তি হয়েছিলাম, আমাদের ওখানে আঁকা স্কুলটার নাম তুলিকা, ঠিক আছে। তো ওখানে ওরা একটা বার্ষিক অনুষ্ঠান করেছিল, করে এবার ওরা আমাকে নাচে নিয়েছিল, ফুলে ফুলে ঢলে ঢলে। এটা হয়তো সব সব বাচ্চা বাচ্চারা ছোটবেলায়, করেছে, মানে আমাদের 90s সব সব বাচ্চা। বাচ্চারা করেছে। কিন্তু আমার মা গিয়ে দেখলো যে ফুলে ফুলে ঢলে ঢলেতে ছেলে কোমর বেঁকিয়ে নাচছে, আঁকা স্কুলটাই ছাড়িয়ে দিল আমাকে, ঠিক আছে। আমি মাঝে মাঝে এখন মাকে বলে হাসি যে তুমি যে আটকাতে চেয়েছিলে, আটকাতে কি পারলে? তো এবার আমার মা না শুধুমাত্র যে মানে ওই আমি মেয়েলি বলে, আমার মায়ের না মেয়ে ব্যাপারটাতেই প্রবলেম ছিল, মিসোজিনিস্টিক ছিল খুবই, যে মেয়ে সন্তান হওয়া, মেয়েরা ওই যেগুলো টিপিক্যাল একটা রিজার্ভ ফ্যামিলিতে এটা হয়, তো অনেক ঠিক আছে। ক্ষেত্রে আজও দেখা আর যায়। আমার মা নিজে ভীষণ মানে পেট্রিয়ার্কাল বিহেভ করতো, কারণ আমার মায়ের ওই মেয়েলি ব্যাপারটা, মেয়েলি স্বচ্ছতাগুলো পছন্দ হতো না। আর আমার মা তার সাথে সাথে ইসলামোফোবিক ছিল, ঠিক আছে। মানে তো আমার এগুলো না আমাকে খুব রিট্রিট করতো। আমি এই কথাটা কোনোদিনও কারোর সাথে শেয়ার করিনি, আমার মনে পড়ে গেল। তো আমার মা যখন আমাকে খুব মারতো, ঠিক আছে, খুবই মারতো, ছোট ছোট কারণের জন্য, সব থেকে বড় কারণ হচ্ছে পুতুল নিয়ে খেলার জন্য মারতো, ঠিক আছে। পুতুল নিয়ে খেলতে দিত না, পুতুলগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিত বলে। আমাদের স্কুলে টাই ছিল, ঠিক আছে, টাইটাকে আমি পুতুল ভেবে খেলতাম, তাও মারতো। তো আমি না, কাউকে বলার জায়গা ছিল না, তো আমি, আমাদের একটা পেট ছিল, ঠিক আছে, টমি, হ্যাঁ। আমি টমিকে সিঁড়িতে রাখতো, বেঁধে রাখতো, আমি টমিকে সিঁড়িতে জড়িয়ে ধরে কাঁদতাম। একদিন স্কুল থেকে এসে জানি যে মা ওকে কোথাও ছেড়ে দিয়ে চলে এসেছে, ঠিক আছে। আমার ওই মানে তোমার ওই একটা মাত্র একটা সঙ্গী, মাত্র তাকেও। কাছের বন্ধু ওকে ছেড়ে দিয়ে আসার কারণ হচ্ছে ওকে মা কখনো ব্রিড করায়নি, ওই ওই সেন্সিটিভিটিটা ছিল না যে এখনকার দিনে তো পোষ্যকে খুব সন্তানদের মতো একেবারে। কিন্তু তখন পোষ্য মানে গলায় দড়ি বেঁধে সিঁড়ির কাছে রাখা, ঠিক আছে, দড়িও নয়, শিকল বেঁধে, ঠিক আছে। তো হঠাৎ করে টমিকে ছেড়ে দিয়ে এলো, আমি স্কুল থেকে এসে শুনছি, তো আমার ওই একটা মাত্র সঙ্গী চলে গেল। তারপর আস্তে আস্তে বড় হওয়া, বড় তো আমি কি করতাম, মানে কিভাবে সময় কাটাবো, ওই ছোট ছোট রেডিও ছিল, কিনতাম, ঠিক আছে, ওখানে ডক্টর লাভ শুনতাম, ঠিক আছে, লুকিয়ে বই পড়তাম। আস্তে আস্তে বড় হওয়া, মায়ের জিনিসপত্র নিয়ে সাজতাম, ঠিক আছে, কখনো কখনো লিপস্টিক্স, ইয়ে। তবে আমি না কোনোদিনই, যখনই আয়নার সামনে মেয়ে সেজেছি সেই সময়, তখনও কোনোদিনই কারোর বউ সাজেনি, ঠিক আছে। আমি সবসময় সেজেছি আমি স্কুলে যাচ্ছি, পড়াচ্ছি, পাইলট হচ্ছি, ঠিক আছে, আহ, বড় বিজনেস ওম্যান হয়েছি। এটা আমি কিন্তু বই পড়ে না, আমি না সবসময় না মেয়েদেরকে দেখতাম আর্থিকভাবে স্বাবলম্বী একটা জায়গায়, ঠিক আছে। তারপর আস্তে আস্তে বড় হওয়া, কলেজে ওঠার, ক্লাস 7-এ একটা ঘটনা ঘটেছিল। আমার একটা পাড়ার কাকু, মানে আমার বাবার খুব কাছের আহ, মানে বন্ধু, ভারু কাকু, আমাকে রাস্তার মধ্যে জড়িয়ে ধরতো, আমি খুব অস্বস্তি ফিল করতাম, খুব ঠিক আছে। স্বাভাবিক কিন্তু।
এখন আমরা বলছি স্বাভাবিক, তখনকার দিনে না এগুলোকে স্বাভাবিক মানা হতো না। মানে অস্বস্তি ফিল করাটা স্বাভাবিক নয়, জড়িয়ে ধরাটা স্বাভাবিক, ঠিক আছে? খুব বাজেভাবে জড়িয়ে ধরতো, চিপকে জড়িয়ে ধরতো, আর আমি চেঁচাতাম, ঠিক আছে? আর মা রাস্তা থেকেই আওয়াজ, মানে ঘর থেকেই আওয়াজটা রাস্তার মধ্যে চেঁচাচ্ছি শুনতে মানে এটা পারতো, বারংবার হতো? বারংবার হতো। তো একদিন খেতে বসেছে এরকম, চেঁচিয়ে চেঁচিয়ে বাড়ি ঢুকেছি, ঢুকে খেতে বসেছি। মা কি করলো, পিঠের মধ্যে জোরে একটা খাচ্ছি লাথি মারলো, ঠিক আছে? ঝ্যাঁটা দিয়ে মারলো আমাকে। অ্যান্ড তখন আমি বুঝলাম আমার মধ্যে আত্মসম্মান বোধ আছে। আমি সেদিনকে বাড়ি ছেড়ে চলে গেছিলাম। তারপর বাইরে গিয়ে কোথায় হাঁটতে হাঁটতে নোনা পুকুর ট্রাম ডিপো এরকম কোথাও একটা চলে এসেছিলাম আমি। তারপর আমার আবার রিয়েলাইজেশন হলো, বাবা আমার যদি হাত ফাট কেটে আমাকে ভিক্ষা করতে বসিয়ে দেয় কেউ এখানে, ঠিক আছে? তখন আমি আবার বাড়িতে ফোন তখন করেছিলাম। তো বাচ্চা, ক্লাস 7-8, মানে তো অনেক ছোট। ও মাঝখানে আমি একটা চার্চে গিয়েও ভেবেছিলাম যে বলবো, যে যেহেতু আমি সেন্ট পলস মিশনে পড়েছি, তো বলেছিলাম যে আমাকে ওখানে থাকতে দিক। তো অনেক কিছু মাথায় চলছিল। তো তারপর বাড়ি ফিরে আসি, তারপর থেকে আমি আরো আলুফ হতে থাকি, ঠিক আছে, মা এর থেকে। মানে একবারও বাড়িতে কেউ জানার চেষ্টা করেনি তুমি কেন চিৎকার করছো? না না, মা তো জানতোই, তুমি বলেছিলে? যে আমি জড়িয়ে ধরেছে, কিন্তু ওই অস্বস্তিটা হওয়াটা স্বাভাবিক নয়, মা আমাকে বুঝিয়েছিল এটা। এটা তো মানে যে জড়িয়ে ধরেছে বলেই তো চিৎকার করছে, এটা তো মা জানতোই। হ্যাঁ, তুমি চিৎকার করার পরও একজন যখন বারবার জড়িয়ে হ্যাঁ ধরছে, সেটা কোথায় হ্যাঁ, স্বাভাবিক? ভারু কাকাকে তো বারণ করা হয়নি, আমাকেই বারণ করা হয়েছে চিৎকার করবি না। তারপর ক্লাস সিক্সের একটা ঘটনা আমি শেয়ার করি, যে আই ওয়াজ রেপড। মানে ধরো আমাদের একটা দোকান রয়েছে, খাবারের দোকান আছে। তো আমাদের সময় নর্থে সেই সময় লোডশেডিং হতো খুব। আর আমি যেহেতু অতটা সব কিছুতে স্বাচ্ছন্দ্য ছিলাম না, মানে জিনিসপত্র কাজে কর্মে অতটা বেশি মানে ম্যাচিওর ছিলাম না, যেটাকে আমাদের খারাপ ভাষায় বা আমাকে বলা হতো ল্যাবদা, ল্যাবদা ছিলাম। তো লোডশেডিং হয়ে গেলে না, যে একটা মোমবাতি জ্বালাতে হতো, সেটাও আমি জানতাম না। তো আমাদের দোকানের একটি ছেলে এসে বাড়িতে এসে মোমবাতি জ্বালাতে আসতো। তো একদিন এরকমই এসে ও আমাকে জাস্ট দেয়ালের মধ্যে সেটে ইনসার্টেড, মানে হি ইনসার্টেড হিজ জেনিটাল অনলি, বাট তারপরে আমাকে বুঝিয়েছিল যে এটাই তো স্বাভাবিক, ভালোবাসলে এটাই স্বাভাবিক, ঠিক আছে? ও আমাকে বুঝিয়েছিল। পরে বড় হয়ে আমি বুঝেছিলাম যে দিস ওয়াজ, মানে আমরা যখন বড় হয়ে বুঝি তখন it is তুমি a bit- কাউকে এটা বলনি? না, কারণ বললে তো মার খাবো। আমি তোমাকে বলছি না যে বললে মার খাবো, মেয়েলি হওয়ার জন্যই তো প্রচুর মার খেতাম মায়ের কাছে। মানে এরকম একটা জঘন্য ঘটনা এটা পরপর ঘটলো? অনেক দিন ধরে ঘটে গেছিল, বুঝতে পারছো? আমার খুব ব্যথা হতো, কারণ অন্য কিছু, আদরের তো আরো অনেক কিছু হয় যেটা তো হতো না কখনো। আর ক্লাস সিক্সে কি বুঝবো আদর কোনটা, ছোট এটা কি ওটা। বাচ্চা তো। হ্যাঁ, আদর কি, আমি শুধু ওটাই বুঝতাম যে ওটাই হয় বোধহয়, ঠিক আছে, ভালোবাসলে। And ও আমাকে বলতো ভালোবাসা, আর আমি বুঝতাম ক্লাস সিক্সে আমি কি বুঝবো যে ওটা কি ভালোবাসা, আমি কাকে ভালোবাসি কি না ভালোবাসি। কোনো বন্ধু বান্ধবকেও কোনোদিন বলনি? বড় হয়ে বলেছি, বড় হয়ে। তারপরেই তো আমি অনেক বড় হয়ে রিয়েলাইজ করেছিলাম। দেখো, খুব সত্যি কথা সঙ্গীতা, আমি জানি না, তুমি দেখবে যে যতই চাইল্ড অ্যাবিউজের কেস উঠে আসুক, প্রচুর প্রচুর, নন্দিনীদি তো বলছিল, মানে সেগুলো কিন্তু প্রচুর। সেগুলো কিন্তু আমরা বড় বয়সে গিয়ে রিয়েলাইজ করি চাইল্ড অ্যাবিউজ, যে আমাদের সাথে অ্যাবিউজ হয়েছে, ঠিক আছে? আর আমাদের সময় তো আরোই এত কিছু সোচ্চার ছিল না। তো তারপরে না আমি মনে করলাম যে আমি হয়তো এইরকম বলেই আমার সাথে এগুলো হয়েছে বা হচ্ছিল। তো তুমি নিজেকে দোষ দিতে শুরু হ্যাঁ, কারণ করলে? আমার মা আমাকে দোষ দিত না। আমাকে আমার আমার শুধু মা কেন, মা আমাকে রাস্তার মধ্যে মাত্র আমি মেয়েলি বলে, ঠিক আছে, মায়ের কাকিরা মানে আত্মীয়রা আমাকে রাস্তায় হাফ লেডিস বলে ডাকতো। হ্যাঁ, ছক্কা, হিজড়া, এগুলো শুনতে হয়েছে, এগুলো ছোটবেলা থেকেই শুনতে হয়েছে, ঠিক আছে? আমার মা এটাও বলেছে যে আমরা হিজড়া দেখে গাড়ির কাজ তুলে দিতাম, আর আমাদের ঘরে এরকম জন্ম নিয়েছে। তখন তো এগুলো হয়েছে। তো যাই হোক, আমি না নিজেকে আরো আলুফ করলাম। এবার পড়াশোনায় ভালো ছিলাম, ক্লাস 10 এলো। এবার শুধুমাত্র আমি যে মেয়েলি বলে সেটা জন্য, আমি মোটা বলেও অনেক, মানে বডি শেমও পাশাপাশি চলছিল। এমনকি আমার মায়ের কিছু পাড়ার ভাই, পাড়ায় ওই যে মুবোলা ভাই যেটাকে আমরা হুম বলি হুম না, হুম ধর্ম হুম। ভাই, হ্যাঁ। তারাও আমার সাথে এরকম অনেক কিছু করার চেষ্টা করেছে।
তখন মানে আরো ছোট। অ্যাবিউজ করার হ্যাঁ, চেষ্টা বিস্কুট করেছে? খাওয়ার লোভে ধরো আমার নিজের মুখে বিস্কুটটা নিয়ে বলতো বিস্কুটটা নিতে আয়। তুই বুঝতে পারছো তো এটা কি হয়? তো আমি যখন এবার ক্লাস 10 হলো, ক্লাস 10-এ মাধ্যমিক দিলাম, ঠিক আছে। 11-12-এ হলো, 11-12-এ স্কুলে অতটা বেশি বুলিড হতাম না, তারপরেও স্কুলের টিচাররাও তো মানে আমার সাথে কথা বললে ওদের হাতটা হঠাৎ করে এরকম হয়ে যেত, বিশেষ করে মেয়ে টিচারদের কিন্তু এটা হতো। তারপর আমার চোখটা একটু প্রবলেম আছে, তুমি দেখবে যে আমি ট্যারা, ঠিক আছে। স্কুলে আমাকে লন্ডন টোকিও বলে ডাকতো, মানে সিরিজ অফ অ্যাবিউজেস, ঠিক আছে, শুধুমাত্র মেইলি হওয়ার জন্য। তো একটা সময় যখন কলেজে ঢুকলাম না, আমি না ভীষণ টক্সিক ম্যাসকুলাইন হতে শুরু করলাম। কিভাবে? মানে জামার বোতাম এতটা অবধি খুলে পড়তাম, ঠিক আছে, মাথায় ফেট্টি বাঁধতাম, জিন্স মানে অন্য পরতাম কিছু ছেঁড়া। প্রমাণ করার হ্যাঁ, চেষ্টা যে করতে আমি শুরু একটা করলে? ছেলে, বাট তার মধ্যে আমি তো ছেলেদের প্রতি ইন্টারেস্টেড, সেটুকু আমি বুঝেছিলাম। কিন্তু আমি জানতাম আমি একা, এটা আমার মধ্যেই হয়। 2011-তে একটা প্রেম হলো, তার আগে ছোটোখাটো প্রেম হয়েছিল, কিন্তু 2011 প্রেমটা সব থেকে মানে বলছি, কারণ 2011-তে একটা প্রেম করলাম যে ছেলেটি শুধুমাত্র আমাকে তার মা বাবার সাথে আলাপ করেছিল বলে আমি তার সমস্ত টক্সিসিটি সহ্য করে নিয়েছি। আমাকে মারধর করতো, ও গ্রুপ সেক্স করে আসতো, ঠিক আছে, ও ক্লেপ্টোমেনিয়াক ছিল, দোকান থেকে জিনিসপত্র চুরি করতো, আর এগুলো আমি ওকে ধরিয়ে দিলে আমাকে মারতো। মেরে, দেখো আমার এই নিচের একটা দাঁত নেই, মেরে দাঁতটা ফেলে দিয়েছে। মানে এটা সেই সময়ের ঘটনা? 2011 থেকে 13-র কথা। 2013-তে সপ্তমীর দিন, জয়ন্ত ছেলেটির নাম, সোদপুরে থাকে। সপ্তমীর দিন আমার জামার বোতাম একটু এতটা অব্দি খোলা ছিল, আমার আমার বুকে একটা তিল আছে, সেই তিলটা দেখা যাচ্ছিল। বলতো জামার বোতামটা লাগাই, আমি বললাম না, তুমি তো কালকে আমি আমি এরকমভাবেই পরতে ভালোবাসি। আমার বাবা মা আমাকে খুব দামি জামা কাপড় কিনে দিত, কিন্তু এটা বলা ভুলে গেছে, মানে জামা কাপড়টা খুব দামি হতো, হাতে পয়সা নেই, অ্যাবিউজ, মেন্টাল অ্যাবিউজ ছিল। খাওয়া দাওয়া ভালো দিত, জামা কাপড় ভালো দিত। অনেকে বলবে এই তো এত কিছু করেছে, মেন্টাল অ্যাবিউজের কথাটা তো সেদিকে কেউ যাবেই না, যাই হোক। তো তখনকার দিনে 1300 টাকার একটা জামা, ঠিক আছে, ম্যাঙ্গোর জামাও পরপর করে সপ্তমীর দিন রাত্রিবেলায় ম্যাডক্স স্কোয়ারে ছিঁড়ে দিল। আমি না জামাটাকে এরকম করে ধরে সঙ্গীতা বললাম যে আমাকে অ্যাটলিস্ট মেট্রো অব্দি ছেড়ে দিয়ে আসো, তোর জন্য আমি আমার পুজো মাটি করবো। তারপরের দিন তাও আমি এতটা ভালোবাসতাম, অন্ধ ছিলাম, আমি পরের দিন আবার গেছি ওর সাথে দেখা করতে ম্যাডক্সে, আবার মেরেছে আমাকে। কিন্তু ওই হয় না, আমি হচ্ছে এমন একটা মানুষ, আমি যেদিনকে মুখ ফেরাবো সেদিনকে মুখ ফেরাবো। দ্বাদশীর দিন আমি জানতে পারলাম আমারই পাশের পাড়ার কোনো একটা দাদার সাথে ও শুয়ে আছে। আমি বাড়িতে গিয়ে তার ওখানে গিয়ে হাতাটি, ওই একটা হয় না সেন্স ইনটিউশন কাজ করে, হাতাটি ধরি, আমি ওকে ছেড়ে দিই। ছেড়ে দিয়ে তখন একটা প্রচণ্ড ব্রেকডাউন হয়, মেন্টাল ব্রেকডাউন, যেটা বাড়িতে আবার বোঝে না। আমার মাকে যখন ছেলেটি ফোন করে বলতো যে মানে ফিরে আনার, আপনার ছেলেকে তো বাড়িতে গিয়ে প্রচণ্ড লাগিয়ে এসেছি, এই শব্দগুলো বলতো, আমার মা ভাবতো ওই ছেলেটা আমাকে যেহেতু 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 হি ওয়াজ দি গিভার অ্যান্ড আই ওয়াজ দ্য রিসিভার, তার মানে ও নর্মাল, আমি নর্মাল নই, বুঝতে পারছো? সেখানেও আমার দোষ। তো আমি কাকে, মানে তুমি বুঝতে পারছো সঙ্গীতা, তুমি একটা মেয়ে হয়ে যখন একটা ছেলেকে ভালোবাসো, তুমি তাও তোমার প্রথম প্রেমের ব্রেকআপটা মায়ের সাথে শেয়ার করতে পারবে। আমি তো এটাই বলতে পারছিলাম না যে আমি ভালোবেসে কষ্ট পাচ্ছি। তোমার কোনো বন্ধু ছিল না? মানে কোনো বন্ধুই ছিল না, কাছের বন্ধু যার সাথে শেয়ার করতে পারো? না, মানে মা তো মিশতে দিত না সেরকম ভাবে পাড়ায়, কারণ মা ভাবতো যে আমি পাড়ায় কারোর সাথে মিশলেও আমি হয়তো নোংরামি করবো, বিকজ আমি মেলি। আর পাড়ায় কাকে বলবো যে আমি একটা ছেলেকে ভালোবাসি? স্কুলে কাকে বলবো? না, তখন তো স্কুল না, কলেজের বন্ধুরা জানতো, ঠিক আছে। ও তো কলেজের সামনে গিয়ে মারতো আমাকে, জয়ন্ত। জয়ন্ত আজকে এটা দেখলে খুব গর্বিত হবে যে ওর একজন এক্স আজকে এই জায়গায় দাঁড়িয়ে, কিন্তু ওর এটাও দেখা উচিত যে ও আমাকে কি অ্যাবিউজটা করেছে। তো তারপর না আমি ওই মেন্টাল ব্রেকডাউন থেকে বেরোনোর জন্য আমাকে একবার সাইকোলজিস্টও দেখালো পরই আমার ব্রেকআপটার পরপর, কারণ আমার মা ভাবলো আমি নর্মাল, আমার মায়ের তো কি কান্না, বোধহয় মাটিতে মাথা খুঁজছে, ঠিক আছে, ছেলে এরকম হয়ে গেছে। অ্যান্ড আমি সেটার জন্য কষ্ট পেতে শুরু করছি যে আমি একটা ছেলেকে পছন্দ করা মানে আমি পাপ করছি, কারণ আমাকে এটা বোঝানো না, হলো। খুব স্বাভাবিক, ওই বয়সে তুমি যেটা দেখছো চারপাশে সবাই তো তোমাকে আমাকে দোষ একটা দিচ্ছে, সাইকোলজিস্ট দেখালো, খুব স্বাভাবিক। সাইকোলজিস্ট আমাকে এসে বলছে সঙ্গীতা যে
আপনার মেয়েদের দেখে কিছু হয় না? এবার আমার তো, আমি বললাম না, আমার মুখ একটু টিটো, আমি বললাম আপনার মেয়েদেরকে দেখলেই হয়ে যায়। আমি সাইকোলজিস্টকে বলেছিলাম, হাতুড়ে সাইকোলজিস্ট, হাতুড়ে ডাক্তার যেরকম হয় হাতুড়ে সাইকোলজিস্ট ছিল। তো তারপর উনি দেখলেন যে আমাকে দিয়ে হবে না, মানে আমার কাছে হবে না, ঠিক আছে। তো আমিও দেখলাম আমাকে হেল্প করার কেউ নেই, আমি লেখালেখি শুরু করলাম। তারপর লেখা চললো, অন্য প্রেম হলো, বাবা মারা গেল। বাবা মারা যেতে মাস্টার্স কমপ্লিট করলাম, ওটা খুব অভাবে কমপ্লিট করেছি। মাস্টার্স কমপ্লিট করলাম, তারপর একটু মাস্টার্সের জায়গাটা বলি, বা এরপরে চলছিল। এই যে জয়ন্তর জন্য আমি 1 বছর এক্সাম দিতে পারিনি, কারণ আমি এতটাই মেন্টালি ব্রেকডাউন ছিলাম যে আমি এক্সামটা দিতে পারিনি, করতে পারোনি পড়াশোনা করতে পারিনি। সেটাও বাবা মা ভাবলো যে আমি হয়তো রাস্তায় বন্ধুদের সাথে ঘুরে ঘুরে বেড়াবো বলে আমি এক্সামটা দিইনি। তোমার মায়ের কথা তুমি বলছো, তোমার বাবা উনি কি কোনোভাবে সাপোর্ট করতেন না? আমার বাবা একই তো রকম ঘেন্নাই করতো ব্যাপারটাকে, কিন্তু আমার বাবার আমি আবার খুব পছন্দের সন্তান ছিলাম, কারণ আমি পড়াশোনায় ভালো ছিলাম। কিন্তু আমার বাবা অন্যটা তো ঘেন্নাই করতো আমাকে। আমার মা তো বলে আমার বাবা যদি বেঁচে থাকতো, আমাকে ট্রানজিশনে দেখলো আমাকে বিষ দিয়ে দিত। এটা হয়তো সত্যিই করতো। তো 2000, তুমি কি একটি সন্তান মা বাবা? ভাই আছে, ভাই আছে, ভাই আছে। ভাই আবার ভীষণ ম্যাস্কুলাইন, ঠিক আছে। সেটাই আমার ভাই খুব প্রিয় ছিল। এখন আর নেই আমার মায়ের কাছে, কারণ আমার মা তো ভীষণ স্বার্থপর, সেটা আলাদা বিষয়। আমার মা ভীষণ স্বার্থপর। কিন্তু যাই হোক, আমি 2018-তে আমার বাবা সুইসাইড করে ফিনান্সিয়াল একটা কারণের জন্য, ফেসে থাকে ফিনান্সিয়াল কারণের জন্য। আমি তাদের, যাদের জন্য করেছে, আমি তাদের এগেনস্টে এখনো কেস লড়ছি। তো যখন আমার বাবা মারা যায়, আমি পুলিশে কেস লড়ছি, কিন্তু আমি বাবার কোনো কাজ করিনি, কারণ আমি বাবার মুখে আগুন দিতে যাওয়ার সময় আমি অজ্ঞান হয়ে গেছিলাম। আমার বন্ধুরা দেখেছিল। তো আমার পাড়াতে তো একজন কাকা বলেছিল যে ও তো, আমি এগুলো করছি, নাটকটা করছি যাতে আমাকে চুল না কাটতে হয়, বন্ধুদের সাথে আমি ম্যানেজ করে গিয়ে বসে থাকতে পারি। এটাও বলেছিল আমার কাকা। আমি বললাম আমি পড়াশোনাটা করবো। বলতে কি আর পড়াশোনা করে, যেখানে ওনার মেয়ে কিন্তু তোমার ওপেন ইউনিভার্সিটি, আমি কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনাকে ছোট করছিলাম, বাট আমি ডিরেক্ট পড়াশোনা করতাম, ঠিক আছে, মানে ডিরেক্ট একদম তুমি নিজেকে রেগুলার। তো প্রমাণ করেছো, হ্যাঁ, সেটা তো তোমার বলার তারপরে উনি দরকারই আমার নেই। পড়াশোনা নিয়ে বলতো যে না, পড়াশোনা করছে যাতে আমি সংসারের দায়িত্ব থেকে এড়িয়ে যাই। কিন্তু আমার কলেজের ইউনিভার্সিটির এইচওডি আমাকে বলেছিল যে তোমার টাকা লাগলে আমি দেবো, কিন্তু এই পড়াশোনাটা কমপ্লিট করো। পড়াশোনাটা মানে এক্সাম দিলাম, আমাকে সঙ্গে সঙ্গে চাকরিতে ঢুকে যেতে হলো। যখন কলেজে পড়ছি, ইউনিভার্সিটিতে পড়ছি, মা 20 টাকা না 50 টাকা হাতে দিত। এদিকে কিন্তু বাবা দুটো দোকান রেখে গেছে, যে দুটো দোকানের ভাড়াই মা নিত, 50 টাকা হাতে দিত। সেই 50 টাকা দিয়ে আমি, এবার তখন আমার সিগারেট খাওয়ার নেশা, ঠিক আছে, সিগারেট খাবো নাকি খাবার খাবো নাকি ইউনিভার্সিটি যাব। তাই জন্য আমি যেদিন যেদিন ক্লাসেস থাকতো না, সেই আমি ইউনিভার্সিটি, 50 টাকা না 20 টাকা করে দিত, সরি, ইউনিভার্সিটির সময়। তো আমি সিগারেট ইম্পর্টেন্ট, খাওয়া ধরলে কেন? মানে সেটা কি ওই স্ট্রেস থেকে? না 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 না, ওরকম না, আমি বন্ধুদের সাথে ঘুরতে ঘুরতে সিগারেট খেয়েছি। আমি ওর একদমই বলবো না স্ট্রেস থেকে ধরেছি, এখন স্ট্রেসের জন্য খাই, বাট আমার অন্য কোনো নেশা নেই, ওটা বন্ধুদের সাথেই ঘুরে খেয়েছি। বললাম না আমি খুব ভালো কিছু নই, ঠিক আছে। হ্যাঁ, তো সিগারেট খেতাম। তো কিন্তু ওই স্ট্রেসের সময় সিগারেটটা একটা রিলিফের হয়ে কাজ করে, যখনই যখনই মা কিছু কিন্তু বলতো। খুব বাজে নেশা, ছেড়ে খুবই বাজে দেওয়াই নেশা। ভালো। চেষ্টা করব, করছি। আর আমি কাউকে বলবো না সিগারেট খেতে, রেকমেন্ড, আই উড নেভার। তাই জন্য আমি কোনোদিন সোশ্যাল মিডিয়াতে সিগারেট নিয়ে পোস্ট করি না, ঠিক আছে। তো আমি, মনে আছে সঙ্গীতা, আমি না সকালবেলায় ভাত, আলু সিদ্ধ আর মাখন দিয়ে পেট ভরে খেয়ে নিতাম, যাতে ঘুমিয়ে পড়তে পারি, সন্ধেবেলায় ঘুম থেকে উঠি, যাতে আমার আর খিদে না পায়। টিউশন করতাম, তখন একটা প্রেম করছি, আমার থেকে 7 বছরের ছোট একটা ছেলে, ওকে নিয়ে আমার সব থেকে বেশি সংখ্যার বই। যাই হোক, তার মধ্যে একদিন, এই মাস্টার্সের ঘটনার মধ্যে একদিন হঠাৎ করে আমার মায়ের সাথে আমার ভাইয়ের ঝামেলা হলো। আমি যেই বাড়িটায় থাকতাম, সেই বাড়ি থেকে আমার ভাই আমার চুলের মুঠি ধরে বার করে দিল, আমাকে চুল ধরে টানে, যে আমরা এই বাড়িতে থাকবো, আমার বিয়ে হয়ে গেছে, আমি থাকবো এই বাড়িতে, তুই চলে যা। আমি তল্পি তল্পা নিয়ে আমার মায়ের কাছে গিয়ে থাকতে শুরু করলাম। ভাবলাম যে এবার সম্পর্কটা ভালো হবে, কিন্তু মায়ের কাছে থাকতে হলো। চাকরি করছি, চাকরি পেয়েছি, 8,000 টাকার একটা কন্টেন্ট রাইটিংয়ের চাকরি করতাম, তার মধ্যে থেকে 3,000 টাকা বাড়িতে দিতে হতো। ফ্যাক্টর বাড়িতে কন্ট্রিবিউট করবে না, 3,000 টাকা দিতাম। এবার যখন আমি চাকরি করছি, তখন আমি ভাবলাম আমি না খুব
খুব প্র্যাকটিক্যাল একটা মানুষ। আমি মানে ভাবলাম, তখনও তুমি নিজেকে চেঞ্জ করনি? না, কেন এবার বলছি, খুব প্র্যাকটিক্যাল একটা মানুষ, কারণ আমি জানতাম যে আমি যদি চেঞ্জ করি আমি নিজের টাকায় করব সব কিছু। কারণ আমার বাবা আমাকে টাকা দেবে না, কারণ ওরা সাপোর্ট করে না, আর আমি করতে চাইলে আমাকে বাড়ি থেকে লাথি মারবে। তো আমি তখন আস্তে আস্তে নখ বাড়ানো, আর আমি না হঠাৎ করে একদিন শাড়ি পরে চলে আসিনি সঙ্গীতা, আস্তে আস্তে নখ বাড়ানো শুরু, ব্রা পরা শুরু করি জামা কাপড়ের তলায়। মা এগুলো নিয়ে প্রচুর ঝামেলা করতে শুরু করলো, ঠিক আছে, আমার নেল পলিশগুলো ফেলে দেওয়া, আমার ব্রাগুলোকে ফেলে দেওয়া। আমি ধরো ওয়ার্ক ফ্রম হোম করছি, যেই কাজ শেষ হয়ে যেত, চাকরির কাজ শেষ হয়ে যেত, গরমকালের মধ্যে, গ্রীষ্মকালের মধ্যে পাখা লাইট বন্ধ করে দেওয়া, ঠিক আছে, ওয়াইফাই চলতো বলে আমাকে এক্সট্রা করে লাইটের বিল দিতে হতো, নাকি ওয়াইফাই এর জন্য 1,000 টাকা বিলিং আসে। এদিকে মায়ের ঘরে কিন্তু এসি চলতো, আমার ঘরে এসিও আমি চালাতাম না, কারণ এসি লাগালে ওই এক্সট্রা টাকাটা আমি এসিতে, আর আমি এসি যখন অ্যাফোর্ড করতে পারবো আমি তখনই এসি লাগাবো সঙ্গীতা। আর আমি মনে করি আমি এখনো এসি অ্যাফোর্ড করতে পারি না, হয়তো হয়ে যায় আমার যা স্যালারি আজকে রয়েছে, দাঁড়িয়েও এটা তুমি বলছো? হয়তো হয়ে যায় আমার স্যালারি, কিন্তু ওই যে যে মাসের শেষে হাত ফুরিয়ে যাবে কিন্তু এসির হাওয়া খাবো আমি, ওটা নয়। হুম। তো সঙ্গীতা আমি তখন সেন্ট্রাল থেকে রবীন্দ্র ভারতী হেঁটে হেঁটে যেতাম, 10 টাকা বাঁচিয়ে প্রেম করছি ফোনে কথা রিচার্জ করব বলে। তো এই ছেলেতে যে 7 বছর ছোট আমার থেকে, তার সাথে 4 মাস প্রেম করেছি। খুবই, বাবা নেই, মায়ের এরকম বিহেভিয়ার, খুবই খুবই প্রতি ইমোশনালি ডিপেন্ডেন্ট হয়ে পড়েছিলাম গৌরবের প্রতি। ও আমাকে হেমনলিনী বলে ডাকতো, রবীন্দ্রনাথের ওই আমার মধ্যে সব থেকে প্রথম বললো যে না, তুমি মেয়ে, তুমি, এটার মধ্যে কোনো ভুল নেই, ঠিক আছে। তো কিন্তু গৌরব কি বলতো, ছোট আমার থেকে, ওর মধ্যে কমিটমেন্ট ইস্যুস ছিল, ঠিক আছে, ও সম্পর্কটা রাখতে পারলো না, ওর সম্পর্কটা রাখতে যখন না পারলো না, আমাদের মধ্যে এত তৃতীয় ব্যক্তি ঢুকে গেছিল, ওর কথা আমাকে বলে, আমার কথা বলে, আমাদের ও না সোশ্যাল মিডিয়ায় আমার বিরুদ্ধে খারাপ জিনিস লিখতে শুরু করলো, আমিও আমাদের প্রেমের দুঃখটা নিয়ে খারাপ মানে কিছু একটা লিখতে কাদা শুরু করলো। ছোড়াছড়ি হলো? হলো অ্যান্ড তখন আমি একদিন বাড়ি থেকে আবার বেরিয়ে যাওয়ার চেষ্টা করলাম, সব কিছু মাকে লিখে গেছিলাম একটা চিঠির মধ্যে, তুমি যদি আমাকে বুঝতে তাহলে আজকে একটা ছেলের জন্য বাড়ি ছাড়তে হতো না আমাকে, ঠিক আছে। এটা আমি 2021-এর কথা বলছি। সারাদিন আমি নিখোঁজ, আমি ভাবলাম হারিয়ে যাবো, ওই সিনেমাটিক, ঠিক আছে, ফুটপাতে শুয়ে রাত্রিবেলায় কাটাবো। গৌরবের ফোন আসে রাত্রিবেলায়, ফোন এসে বলে যে, সারাদিন ফোন করে না ও, তার মাঝখানে ওর একটা ভাই ফোন করে বলে যে সূর্যদা তো তোমাকে খুঁজছে, আমি ওকে সূর্য বলে ডাকতাম, সূর্যদা তোমাকে খুঁজছে। আমি কি করি, তখন আমি ছিলাম হচ্ছে দক্ষিণেশ্বরে, হাঁটতে চলে গেছিলাম, ঠিক আছে, দক্ষিণেশ্বর নয়, বনহুগলি টাইপ কোনো একটা জায়গায়, বড়নগরের দিকটাতে। হ্যাঁ, সেইখান থেকে আমি ট্রেন ধরে শিয়ালদা আসি, শিয়ালদা থেকে গৌরবদের বারুইপুর চলে যাই, ও ভাবি যে ও আমাকে খুঁজছে, কিন্তু বারুইপুর গিয়ে ওর বাবাকে ফোন করে জানতে পারি সেদিনকে তো ভাইফোঁটা, ও বিরিয়ানি খেতে গেছে মামা বাড়ি। আমি আবার যাদবপুরে আসি, এসে ফুটপাতে শুয়ে রাত্রির কাটাবো এরকম ভেবে নিই, গৌরবের ফোন আসে। গৌরব ফোন করে, আমার জীবনের প্রথম আরেকটি প্র্যাকটিক্যাল শিক্ষা, গৌরব আমাকে ফোন করে বলে তুমি বাড়ি ফিরে যাও, কারণ তুমি বাড়ি না ফিরে গেলে আমার কেরিয়ার নষ্ট হয়ে যাবে। তারপরে আমি আমার এটিএমটা ইউজ করি, 500 টাকার একটা, 1,000 টাকা বার করি, আমি একটা ট্যাক্সিকে বলি চলো দমদম যাই, আমি আমার বেস্ট ফ্রেন্ডের বাড়ি আসি। আমার লেখা জীবনের সব থেকে সফল কবিতাটা লিখেছিলাম, যেটা পড়ে অনেকে আজকে অনেক বড় বড় জায়গায় আবৃত্তিকার হয়ে গেছে। সফল দু লাইন শোনাও আমাদের। আমি জানি না যারা ছেড়ে যায় তারা বিচ্ছেদের পর ভালোবাসে কিনা, আমি জানি না যারা তোমার মতো ছেড়ে যায় তারা আদৌ মনে রাখে কিনা, আমি শুধু এটুকু জানি যাদেরকে আমার মতো ছেড়ে যাওয়া হয় তারা বিচ্ছেদের 4-5 মাস, 40-50 দিন পরেও ভালো আছির জায়গায় আছিটুকু বলে। এরপরে আরও একটা বড় কবিতাটা। তারপরে আবার বাড়িতে আমি গৌরবকে ভোলার চেষ্টা করি, ওয়ার্ক ফ্রম হোম, আমি তখন ফ্রিল্যান্সিং করি যাতে টাকা কামাতেই হবে। আমার লেজার ট্রিটমেন্ট শুরু হয়, ঠিক আছে, লেজার ট্রিটমেন্ট কী হয় বলে দিই, যে আমাদের যে ফেশিয়াল হেয়ার্স হয় ওটা রিমুভ করার জন্য, অ্যান্ড প্রচুর কষ্ট হয় সঙ্গীতা, মনে হয় না পুড়ে যাচ্ছে স্কিন, ঠিক আছে, লেজার ট্রিটমেন্ট। কিন্তু মাকে সেটা বলতে পারছি না আমি লেজার ট্রিটমেন্ট নিচ্ছি, মাকে বলতাম মাশরুম খেয়ে দাগ হয়েছে, লাল লাল হয়ে যাবে তো, বুঝতে পারছো, আমি বলতে পারছি না, আমি আমার মাকে, আমার জন্মদাত্রী মাকে বলতে পারছি না যে আমার মানে উনি কষ্ট হচ্ছে। কোনোদিনও একবারের জন্য তোমার পাশে বসে মানে জানতে চাননি যে কি চলছে ভেতরে? কোনোদিনও না, বিশ্বাস করে কোনোদিনও না, আমার মা নিজেকে ছাড়া কোনোদিন ভাবেইনি।
নিজেকে ছাড়া, নিজের সোশ্যাল কনস্ট্রাক্টকে ছাড়া। আগে আমি ভাবতাম সোসাইটি মাকে এরকম তৈরি করেছে, তারপর তো ওই সোসাইটিতেই তো আরো আমার জেঠিমা কাকিমা সবাই আছে, তাই না? 2022-এ একটা দিন আমি আমার বন্ধুদের বাড়ি গেছিলাম। আমার মা জানে আমার 13 বছরের কলেজের বান্ধবী, মানে 13 বছর ধরে বান্ধবী, কলেজের বান্ধবী, 13 বছর ধরে বান্ধবী আমার, কলেজে 3 বছর একসাথে পড়েছি। আশিস আমার 13 বছরের বেস্ট ফ্রেন্ড, ওদের বাড়িতেই গেছি। ওদের জন্যই মা মাংস রান্না করে দিয়েছে আমার টাকা দিয়ে। আমি টাকা দিয়েছিলাম যে আমার বন্ধুদেরকে খাবো, ওরা তো আমাকে প্রত্যেক শনিবার খাওয়ায়, তুমি এটা দিয়ে মাংস করে দিও। তখন আমি রান্নাবাড়ি পারতাম না তো, এখন হলে তো নিজেই করে রেস্টুরেন্ট নিই। খুলে নিতাম আমি, ঠিক আছে। যাই হোক, দিয়েছি। মা ফোন করে বলে, আসলে তুই আশিসদের বাড়ি যাস না, তুই হোটেলে ছেলেদের সাথে গেছিস, ঠিক আছে, অ্যান্ড গিয়ে নোংরামি করতে। আর আমাকে, আমি যখন যেটা করি না সেটা যদি কেউ আমাকে বলে, তো আমি দেন অ্যান্ড দেয়ার ডিসাইডেড কি আমি বেরোবো বাড়ি থেকে। আর তার মধ্যে তার আগে তো অত টর্চার, অত কিছু, তুমি বুঝতে পারছো? বাড়িতে টাকা দিচ্ছে কিন্তু অনেক দুপুরবেলা আমাকে না বাইরে খেতে হচ্ছে, কারণ মা বলতো যে আমি নাকি একা 5 কিলো আটার রুটি খেয়ে নিচ্ছি, এগুলো বলতো। গরমকালে, গ্রীষ্মকালের মধ্যে পাখা লাইট বন্ধ করে দিত। হ্যাঁ, ভাবতেই কেমন লাগে না, মানে আমাদের বাড়িতে আমাদের একটা মা বা একটা বাচ্চাকে মানুষ করে, যে এখন মাকে মারধর করে, সেই বাচ্চার বন্ধুরা আসতো, তাদের সামনে আমাকে ছক্কা, হিজড়া, মেলি এগুলো বলতো। নিজের সন্তানকে কিভাবে বলা সম্ভব? মানে আমার এটা কি করে সম্ভব, আমি তো এটাই আমি বুঝে জানি উঠতে না, পারছি মা, না। আমার মা ওরকমই তো। মানে আমাদের দোকান আছে দুটো, ঠিক আছে, সেই দোকান যখন ভাড়ায় দেওয়া হয়, সে তার আগে একটা অ্যাডভান্স অ্যামাউন্ট নেওয়া হয়। সেই অ্যাডভান্স অ্যামাউন্টগুলো সবসময় আমার ভাই পেত। তোর তো কোনোদিন সংসার হবে না, তুই নিয়ে কি করবি? তো 2022-এর 1 মে বাড়ি থেকে বেরিয়ে আসি। তারপর তো বন্যা, বন্যার বই বাংলাদেশে, বন্যার অ্যান্সার HR, বন্যা দিদি নাম্বার 1-এ যায়, বন্যা আজকে এখানে সঙ্গীতের সাথে বসে রয়েছে। এটা তো গেল তোমার একটা মানে মেন্টাল, যে একটা ভয়ঙ্কর জীবনের দিক কাটিয়ে এসছো সেই মেন্টাল, গল্প। ফিজিক্যাল মারাত্মক, খুবই মারাত্মক। ফিজিক্যাল দিকও, মানে তুমি এই যে ট্রানজিশনটা, এটা তো খুব ইজি প্রসেস নয়। একদমই না গো। দেখো, কঠিন এর সাথে সাথে একটা জিনিস হচ্ছে ফিনান্সিয়াল একটা প্রসেস, ঠিক আছে, মারাত্মক প্রচুর। বড় একটা দিক কারণ এটা। আমার তো ব্যাক সাপোর্ট কোনোদিনই ছিল না। বাবা মা তো, মানে বাবা মা আমাকে সার্ভাইভ করার, বাবা তো মারা গেছেন, মা আমাকে সার্ভাইভ করারই টাকা দেয়নি, তো ট্রানজিশন তো এদের কাছে বিলাসিতা মনে হয়, ঠিক আছে। তো আমি চাকরিও খুব কম টাকার করতাম সেই সময়, ঠিক আছে। তার মধ্যে থেকেই আমার এই লেজারে, এক একটা লেজার ট্রিটমেন্টের 2,500 টাকা করে সেটিং পড়তো, যেটা তোমাকে 1 মাস অন্তর অন্তর করে নিতে হতো, ঠিক আছে। তারপরে হরমোনসের ওষুধ চলতো, কারণ আমি সবটা মেনটেন করতে চাই, ঠিক আছে, মানে সবটা ঠিক যা যা প্রসেস হয় মেডিকেলি সেগুলো করতে চাই। হরমোনসের ওষুধের জন্য প্রথমে প্রত্যেক একটা পরীক্ষা, যেটা পরীক্ষাটা ধরো 5 থেকে 7,000 টাকার পরীক্ষা, ঠিক আছে। তারপর প্রত্যেক মাসে 3-3.5 হাজার টাকার ওষুধ, গোটা 3 মাস অন্তর অন্তর করে একটা ইঞ্জেকশন, যেটার দাম হচ্ছে 10,000 টাকা। এবার তারপরে হচ্ছে যে পুরো ওয়ার্ড্রপ পাল্টে যায়, বুঝতে পারছো? এটা সব, খুব স্বাভাবিক, হ্যাঁ, সবটাই তো আস্তে আস্তে তোমাকে চেঞ্জ হ্যাঁ, পুরো করতে হবে। ওয়ার্ড্রপ পাল্টে যায়। এরকম করতে করতে আর ফিজিক্যাল তো, মানে এই যে ওষুধ খাওয়ার জন্য উইকনেস, ঠিক আছে, মুড সুইংস, আমার এরকমও গেছে রাত্রিবেলা হঠাৎ করে উঠে না, আমি বিছানা থেকে উঠে কাঁদছি, কেন কাঁদছি আমি জানি না। আর এই যখন এই হরমোনাল মেডিসিনসগুলো চলে, ঠিক আছে, তখন ফিজিক্যাল প্রচুর প্রবলেমস হয়, যেরকম গা ভর্তি ব্রণ বেরিয়ে যায়, ঠিক, কারণ একদম একদম হরমোনস রিপ্লেস হচ্ছে, তাই তো। অ্যান্ড তার মধ্যে মায়ের ফোন করে এই চাপ, ঠিক আছে, এই প্রেশার দিয়ে আমার এইটা লাগবে, আমার ওটা লাগবে, যে আমাকে তোর ভাই খেতে দিচ্ছে না, কিন্তু পরে জানতে পারি সবই দেয়, এগুলো বলা। পরে আবার ভাইকে গিয়ে বলে, আমি না না আমি তো বলিনি, বাবাই বানিয়ে বলছে, ঠিক আছে। আমার ভাই আর আমার মধ্যেও দূরত্বটা কিন্তু আমার মা অনেকটা তৈরি করেছে ছোটবেলা থেকেই। যাই হোক, তার মধ্যে সার্জারি আসে। সার্জারি ফিনান্সিয়াল খরচটা তো, একটা লোন এখন অবধি চলছে আমার, ঠিক আছে। এখনো চলছে? হ্যাঁ হ্যাঁ, চলছে লোনটা। আর তারপরে কষ্ট, সঙ্গীতা, মারাত্মক। মারাত্মক একটা কষ্ট ওটা। আমরা যারা ওমেন বা নারী, মেয়েরা, তারা ছাড়া কেউ বুঝতে পারবে না, সঙ্গীতা। তবে যদি উত্তরটা দিতে হয় সায়েন্সের ভাষায়, তাহলে সায়েন্স বলে হচ্ছে যে প্রসব যন্ত্রণায়
একজন মহিলা যে এই ব্যথাটা পায় প্রসব ডেলিভারির সময়, একদম সেই ব্যথাটা ইনটু 9 টাইমস হয় 1 মাসের জন্য আমাদের ক্ষেত্রে। 1 মাস। এর মাঝখানে তোমার কমতে থাকে। অবভিয়াসলি তুমি তোমার বডি থেকে একটা পার্ট বাদ দিয়ে দিচ্ছ। তো এই যন্ত্রণাটা তো তাই না ভয়ঙ্কর। ভয়ঙ্কর। তারপরেও যখন জবাব দিতে হয় যে তুমি ছেলে না মেয়ে, বা কেউ যদি এখনো জিজ্ঞেস করে পুরনো নামে ডাকে, আমার খারাপ লাগবে না সঙ্গীতা? খুব স্বাভাবিক। আমাদের নাম পাল্টাতে, ঠিক আছে, সব কিন্তু এদিকে গভর্নমেন্টকে বলা আছে কিন্তু শুধুমাত্র এই ট্রান্সজেন্ডার কার্ডটা দেখালেই তোমার নাম পাল্টে যাবে সবাই, কিন্তু ওই আন্ডার দ্য টেবিল আমাদের তো সবটাই করাপ্টেড। আমাকে 7,500 টাকা খরচ করতে হয়েছে শুধুমাত্র আধারে নাম চেঞ্জ করার জন্য। আমি চাকরি করি বলে আমি পারছি, তাও চাকরির টাকায় হয়নি। আমি আলাদা জায়গায় আবৃত্তি, আমি তো অন্য কিছু করতে পারি না, আবৃত্তি করে কোথাও শো করে ফ্রিতে, তো মানে 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 ফ্রি টাইমে তোমার একাডেমিক রিসার্চ রাইটিং রিসার্চ পেপার লিখে দিয়ে যে টাকা জমিয়ে ফেসবুকের ভিডিওস থেকে যদি কিছু টাকা আসে সেগুলো থেকে জমিয়ে জমিয়ে ওইগুলো করি। আর আমার মা ভাবে আমি লাখ লাখ কোটি টাকা কামাই, তাও দিচ্ছি না ওনাকে, আর কামালেও দেবো না। যাই হোক, সেই কথা আলাদা। এই কথাটা যে তুমি বলছো এটাতে কিন্তু অনেকেই বলবেন যে কত কঠোর, কত সহজে মাকে খারাপ বলছে। আমাকে কেউ খেতে দেয় না সঙ্গীতা। আমি যখন দমদমে ছিলাম, যখন নাগের বাজারে চাকরি করতাম একটা, নাগের বাজার থেকে দমদম তুমি কখনো অটোতে ট্রাভেল করেছো? হ্যাঁ করেছি। ওই পুরো ডিস্টেন্সটা লাগে হচ্ছে 15 মিনিটস অটোতে। আমি পুরো ডিস্টেন্সটা হেঁটে কাভার করতাম যাতে ওই 10 টাকা দিয়ে 7 টাকার একটা মাখন কিনে ভাতে মেখে খেতে পারি, ঠিক আছে? তখন তো কেউ মাখন কিনে দেয়নি সঙ্গীতা। সাধ্য ছিল দেওয়ার মতো। আমি চাইনি কারোর থেকেই চাইনি, দেয়নি, ঠিক আছে? মাসের শেষে বাড়ি ভাড়া দেবো নাকি মানে ইয়ে করব, মানে আমি অন্য কোনো ওষুধ কিনবো, সেটা আমি বুঝে পেতাম না, ঠিক আছে? তখন তো কেউ বলতে আসেনি এর মা কি কঠোর। মা বাবারা তো ভগবান, তাই না? না, মা বাবা, ছেলে মেয়ে, ভাই বোন, এগুলো সব পরে হয়। পৃথিবীতে 2 রকমের মানুষ হয়, ভালো খারাপ। আমার মা খারাপ মানুষ, আর এটা আমি চাই, রিকোয়েস্ট করবো এটা তুমি কাটবে না ভিডিওটিকে। যাই হোক, তো সঙ্গীতা অনেক কষ্ট করেছি, ঠিক আছে, অনেক কষ্ট করেছি। এরকম মনে আছে আমার যে আমি রাস্তায় বসে মানে অজ্ঞান হয়ে গেছি। আমি একটা ডাবের দাম 40 টাকা, আমি কিনতে পারিনি। বাড়িতে এসে চিনি দিয়ে নুন আর চিনির জল নুন করে খেয়েছো? নুন চিনির জল গুলে খেয়েছি। নুনটা নেই পাশের ইয়ে থেকে, কারণ তখন অব্দি স্যালারি হয়নি। আর আমার যে ফ্ল্যাটমেট সে তখন বাড়িতে গেছিলো, আমি তাকে বলবো যে তুই আমাকে জিপেতে 10 টাকা পাঠা। নুন চিনির জল খেয়েছি। বন্ধুরা সিনেমা দেখতে গেছে, আমি বলছি না না ওই সিনেমা আমার দেখা, পকেটে টাকা নেই বলে গেছে। তখন তো কেউ বলেনি কঠোর। I have been there and I have seen what is there, been there and done there. তো আমাকে কেউ যদি বলে যে কঠোর, সেই মাই তো জন্ম দিয়েছে, নারী কেটে পার করেছে 9 মাস এক্স্যাক্টলি। 10 দিনের ব্যথা, 9 মাস 10 দিনের পরে আজকে 33 বছরের যে ট্রমা, যে মেন্টাল প্রেশার, যে ফিজিক্যাল টর্চার, যে অ্যাবিউজিভ চাইল্ডহুড, যে অ্যাবিউজিভ প্যারেন্টিং, 9 মাস 10 দিনের ব্যথা ঠিকই আছে। কাটাকুটি হয়ে এখন আমার মা অন্য ইয়েতে বসে রয়েছে, লোন নিয়ে বসে রয়েছে, যদি সেইটা হয়। তুমি তো লোন চোকাচ্ছ এখন, ঋণ শোধ এখনো চোকাচ্ছ। হ্যাঁ, না না, ঋণ শোধ করতে বলে না যে মা বাবার ঋণ শোধ করতে পারছে না, এবার মা আমার ঋণ শোধ করতে পারবে কিনা আমি জানি না। এই যে এতগুলো। তুমি যখন জীবনে ফেমটা পেলে তারপর কি চেঞ্জ হলো সিনারিও? হ্যাঁ, চেঞ্জ হয়েছে তো, চেঞ্জ হয়েছে। মানে এখন আমি যাব হচ্ছে কিছুদিন পরে আমার ফ্যামিলির প্রথম মানে ট্রানজিশনের পরে প্রথম একটা পরিবারের বিয়েতে অ্যাটেন্ড করতে।
তো তারা আমাকে বলেই রেখেছে যে তুই আসিস, ওর সাথে না কয়েকটা ছবি তুলে পোস্ট করতে হবে, ঠিক আছে? আমার খুব কাছের মানুষ যারা আমাকে কোনো একটা সময় বন্ধুদের সামনে পরিচয় দিতে করতো, তারা এখন বলে আমি বন্যাদির ভাই, ঠিক কি আছে? মনে হয় তখন তোমার? রাগ হয়, হাসি পায় না? রাগ হয়, খুব রাগ হয়। তাই জন্য জানো তো, আমি তাদেরকে জড়িয়ে ধরি, সঙ্গীতা, আমি যতই টায়ার্ড থাকি, যখন আমার সাথে রাস্তায় সেলফি তুলতে আসে। আমি অনেক সেলিব্রিটিকে দেখেছি যে তারা খুব স্ট্রেসড আউট হওয়ার পরে কেউ সেলফি তুলতে হলে খিস্তি মারে তাদেরকে, এরকম ভিডিওসও ভাইরাল হয়েছে। আমি করব না, কারণ আমার পাঠক, আমার শ্রোতা, আমার দর্শক, আমার ভগবান। আজকে তারা আমাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে, সঙ্গীতা, যে আমার মা আগে ওই হতো না যে অমুকের ছেলে, অমুকের মেয়ে, আজকে আমার মা অমুকের মা হিসেবে, বন্যার মা হিসেবে পরিচিত হবে। এটা আমার পাঠক, আমার দর্শক না থাকলে হতো না। আমি অন্য কারোর কাছে কিন্তু আমি ঋণী নই, না আমার প্রকাশকের কাছে ঋণী, ঠিক আছে? কারণ উনি বই বিক্রি করে উনি কিন্তু লাভের অংশটা নিচ্ছে। এমনি এমনি ফ্রিতে আমার বই প্রকাশ করে না। না আমি আমার অফিসের কাছে ঋণী, কারণ উনি আমাকে রেখেছে, আমি কাজ করছি বলি, না হলে কিন্তু আমাকে বার করে দিত। কাজের জায়গায় তোমাকে কখনো কোনো সমস্যায় না, পড়তে হয়নি? না। আমি একটা জিনিস বুঝেছি, যারা শিক্ষিত জায়গায় হয় না, মানে আমি যেহেতু একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করছি, সেখানে তোমার একটাই সমস্যা হয়, তুমি কাজ করছো কি করছো না, আর কোনো সমস্যা হয় না। এটা কিন্তু শুনলেও ভালো লাগে, জানো তো। আমার আর কোনো বরং আমার কাজের জায়গা এতটাই ভালো যে আমি এখন ভয় পাই অফিসে যেতে, কারণ আমি ডায়েট করছি, আর অফিসে গেলেই হচ্ছে আমাকে খেতেই হবে, কারণ আমার আমার সব টিম মেম্বার আমার থেকে বড়, অ্যান্ড আমাকে এতটা ভালোবাসে যে আমার ডায়েট ওরা নষ্ট করে দেয়। আমার ম্যানেজারের তো আমি মেয়ে, আমার ম্যানেজারের আমি মেয়ে, মানে কোন ম্যানেজার সবে 6 মাস টিমে গেছি, নিজের কুর্তিটাই বলনা আমার এটা ছোট হয়ে গেছে, মানে এটা এটা পরে নিবি তুই। আমি মানে 31 ছুটি নেব, কিন্তু 31 না আমরা কেউ এথিক্যালি ছুটি নিতে পারি না, কারণ স্যালারির ডেট তো। তো 31 ডিসেম্বরে আমি কাজ করছি, ওদিকে আমার চ্যাটে চ্যাটে পিং 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 আমার ম্যানেজারের মেসেজ, হ্যাভ আ নাইস ডে, লগ আউট, হ্যাভ আ নাইস ডে, লগ আউট, হ্যাভ আ নাইস ডে, লগ আউট। যতক্ষণ না লগ আউট করেছি এটা পরপর মেসেজ এসে গেছে। আমি কাজের জায়গায় ব্লেসড। তাহলে হ্যাঁ, মাইনেটা একটু কম, লাইফে সেটা আলাদা। লাইফে তার মানে খারাপ যেমন দেখেছো, কিছু ভালো মানুষও পেয়েছো। পেয়েছি তো। গড মাদার্স, প্রত্যেকটা সিন্ড্রেলার গড মাদার থাকে, আমার আছে। রবীন্দ্রভারতীতে আমার এইচওডি, সেই যদি সেই সময় টাকাটা না দিত, আমি কি আমার মাস্টার্স কমপ্লিট করতে পারতাম? ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়েছিলাম আমি। আমার ম্যানেজার না থাকলে আমাদের যা হার্ড রোল, কাজের রোল, সারাক্ষণ নাম্বার ডিজিটস, আমি সার্ভাইভ করতে পারতাম না। সেই দিনকে যখন র্যান্ডস্টার কল এসেছিল, প্রিয়াঙ্কা বলে যে মেয়েটি আমার এইচআরের রোল করেছে সেই সময়টায়, সেই না থাকলে আমি র্যান্ডস্টারে আজকে যেতেই পারতাম। কারণ র্যান্ডস্টার ব্যাঙ্গালোরে যখন আমার হচ্ছিল, আমার কাছে যেহেতু রিলোকেশনের টাকা ছিল না, আমার র্যান্ডস্টার ব্যাঙ্গালোরে হবে না। র্যান্ডস্টার ডিজিটাল বলে একটা ইয়েতে, সেখানে সেই ইয়েটা ফিল আপ হয়ে গেছিলো। কিন্তু প্রিয়াঙ্কা আমাকে বলেছিল তুমি প্লিজ অন্য কোথাও যেও না, আমি ট্রাই করেই যাচ্ছি, করেও আমাকে র্যান্ডস্টারে ঢোকালোই। দে ক্রিয়েটেড আ জব পোস্ট ফর মি। There are people, আমার পাঠক, আমার বই, আমার পাঠকেরা, আমার প্রকাশক হয়তো রয়্যালটির টাকা কম দেয়, আর এটা এটা আমার প্রকাশককে আমি বললাম, ঠিক আছে খুবই কম দাও রয়্যালটির টাকা, কিন্তু আমাকে নিয়ে যেই সময় কন্ট্রোভার্সি হয়েছে, পুলওয়ামা অ্যাটাকের সময় যখন আমাকে রবীন্দ্রভারতীতে মারধর করা হলো, বা ধরো আরও এই এই যে আন্দোলনের সময়, আমি যেহেতু আন্দোলনের এই আর্যিকর যুক্ত আন্দোলনের সময় আমি খুব সামনে ছিলাম, সেই সময় কেউ বই করতে চায় না, কিন্তু আমার প্রকাশক বই করবে। আমার প্রকাশক জানে যে আমার বই হলেই বিক্রি হবে, সেটা আলাদা বিষয়, কিন্তু ও তো করবে। কিন্তু আমার প্রকাশক যখন আমার প্রথম বই করেছিল, যে সবার প্রথম বই টাকা দিয়ে হয়, আমার প্রথম বই কিন্তু 0 ইনভেস্টমেন্ট হয়েছিল। তাহলে তাকে থ্যাঙ্কস বলতেই হবে হ্যাঁ, তোমায়। যদিও না, পরে সে আমাকে থ্যাঙ্কস বলেছে, কারণ সে ভেবেছে 200টা বই বিক্রি হবে, 10 দিনে 950 কপি বিক্রি হয়েছিল। তোমার প্রচুর ফ্যান রয়েছে বাংলাদেশে। এখন কারেন্ট সিচুয়েশন দেখে কি মনে হয়? দুঃখ পাও একটু? কারেন্ট সিচুয়েশন দেখে হ্যাঁ দুঃখটা পাই, বই মেলায় যেতে পারছি না।
আর বাংলাদেশি ছেলেগুলোকে কি ভালো দেখতে। আরে হ্যাঁ, মানে ওখানে না টক্সিক ম্যাসকুলিনিটিটা নেই, মানে খুব কম। কারণ ওখানে ছেলেরা কানের এখানে ফুল গুজে ঘুরে ঘোরে। এটা নয় তার মানে তারা সমকামী বা তারা ট্রান্স, এটা নয়। কিন্তু তাদের কাছে সাজটা সাজ, ম্যাসকুলিনিটা। এবার টক্সিক ম্যাসকুলিনিটি হয়তো অন্য জায়গায় রয়েছে, সেটা তাদের অন্য ইয়েতে, কিন্তু আমি সামনে থেকে দেখিনি। ওই হয় না প্রীতি জিন্টার একটা গান ছিল না, বিরজারায়, জেসা দেশ হে মেরা ভেসা দেশ হে তেরা, পুরো এক্স্যাক্টলি আমার ভারতের, আমার ভারতবর্ষের কলকাতার বইমেলাটা যেরকম, বাংলাদেশের বইমেলাটাও সেই রকম। আমার কলকাতার মানুষগুলো যেরকম সুন্দর, বাংলাদেশের মানুষগুলো সেরকমই সুন্দর। এবার ওখানেও খারাপ মানুষ আছে, এখানেও খারাপ মানুষ আছে, বাট আমি বাংলাদেশে খুব ভালো সময় কাটিয়েছি। হয়তো ঢাকায় ছিলাম বলে অনেকের অনেক রকমের ক্রিটিসিজম থাকবে, বাট আমি সময় ভালো কাটিয়েছি। আমি কেন, আমার অভিজ্ঞতা। আমি তো ভারী দুঃখ পাই মাঝে মধ্যে, কেননা আমাদের অ্যাকচুয়াল অরিজিনটা বাংলাদেশ। আমারও তো, আমার মা হচ্ছে খুলনা, বাবা ফরিদপুর। এবার এটা হয়তো ঠিক হতে পারে, বাবা ফরিদপুর আমি এটা মানে, হ্যাঁ বাবা ফরিদপুর আমি এটা ঠিক জানি। আমার বাবা ঢাকার এবং মা নোয়াখালী। ও তুমিও পুরো মানে একদমই, দুজনই, একদমই হ্যাঁ। বাঙাল আমার মতোই পুরো, মানে নো মিক্সচার, বাটি না, ফাটি না। বাটি নই, একেবারেই বাঙাল। কিন্তু ব্যাপারটা হচ্ছে, তো খারাপ লাগে এখন যা সিচুয়েশন, ধরো ফেসবুক খুললে বা সোশ্যাল মিডিয়ায় গেলে এত গালাগালি, এই একে সিচুয়েশন অপরকে কাদা আমরাও ছোড়াছুড়ি। তৈরি করে রেখে দিয়েছি, বিশ্বাস করো, আমরাও তৈরি করে রেখে দিয়েছি। তারপরেও আবার কোথাও গিয়ে দেখো না, মিলন উৎসব হয়, কবিতা উৎসব হয়, ঠিক আছে, সেগুলোও ভালো খুব হয়। তাড়াতাড়ি মিটে যাক না এগুলো। হয়ে যাবে, সময় লাগবে, হয়ে যাবে। কিন্তু আমার মনে হয় যে যেরকম একটা গোটা মানুষের জন্য, যেরকম একটা গোটা পুরুষের জন্য যেরকম পুরো পুরো পুরুষ সমাজ ধর্ষক নয়, কয়েকটা মানুষের জন্য, কয়েকটা ভুল ডিসিশনের জন্য এবং কয়েকটা নেতার জন্য একটা গোটা দেশ খারাপ নয়। খুব দরকার, এভাবে ভাবাটা খুব জরুরি। আরেকটা পার্টে আমরা একটু যাই, সেটা হচ্ছে তুমি তো অনেক রকমের কাজ করেছো জীবনে। তোমার সাথে কথা হচ্ছিল যে তুমি সেক্স ওয়ার্কারদের নিয়েও অনেক কাজ করেছো, অনেক সমস্যায় পড়েছো তবুও তোমার সেখানকার লাইফটা খুব কাছ থেকে দেখা তোমার। আমার বারবার একটা কথা মনে হয় যে এই টপিকটা নিয়ে না মানুষ কথা বলতে চায় না, এড়িয়ে যায়। কোভিডের সময় প্রচুর মানুষ কাজ হারিয়েছেন, প্রচুর মানুষ তাদের স্যালারি কমে গেছে, বিপদের মধ্যে ছিলেন। মানে এই একটা সেক্টর যারা কিন্তু সব থেকে খারাপ অবস্থায় ছিল, আই থিঙ্ক। তুমি সেই সময়টা এদের দিয়ে কাজ করেছো, কি দেখেছো? আচ্ছা, প্রথমে তোমাকে বলি, আমি যেখানে বড় হয়েছি, আমার বড় হওয়া বউবাজার এরিয়ায়। এবার তোমাকে জানতে হবে, বউবাজারে 48 পল্লী বলে একটা জায়গা রয়েছে, উইচ ইজ আ সেক্স প্রোন এরিয়া, ঠিক আছে, 48 পল্লী। কোভিডের সময় যেটা হলো, তখন না আমি একটা জিনিস দেখলাম, যেটা তুমি ঠিক বলে সঙ্গীতা, যে ওই মানুষগুলোকে অচ্ছুত ভাবা হচ্ছিল, ঠিক আছে, মানে হঠাৎ করে তারা অচ্ছুত হয়ে গেল ভয়ঙ্কর ভাবে। তো আমি একদিন ভাবলাম আমি তো পুজোতে কি একটা হলেও কিছু কিনবো। তো আমি ভাবলাম যে আমরা যারা নিজেদের জন্য জিনিসপত্র কিনছি, আমি একটা আর্জি রাখি যে আপনারা যদি 2000 টাকা বাজেট রাখেন, সেখান থেকে না ওটা নেগোশিয়েট করে 1800 টাকায় জিনিসটা কেনেন, এবং 200 টাকাটা আমাকে দিয়ে দিন, আমি সেটা দিয়ে একটা কাজ করতে। এরকম করে এতটা ফান্ডিং ক্রিয়েট হলো। এবং আমার ধন্যবাদ জানাবো আমার একটা ভাই নিলয়, যাদের শাড়ির দোকান, যারা পুরো মানে নিজেদের কেনা দামের থেকে আরও কমিয়ে আমাকে সেই 100টা শাড়ি দিল। সেই শাড়ি নিয়ে আমি কালীঘাটের সেক্স ওয়ার্ক এরিয়ায় কাজ করছি। আর ওখানে একটা খুব সুন্দর জিনিস আছে, সুন্দর নয়, ভয়ঙ্কর জিনিস, সরি, যে ওখানে না দুপুরবেলায় জল উঠে চলে আসে, সব বাড়ি ঘর সব সব ভিজে যায়, আবার বিকেল হলে নেমে, মানে বিকেলে উঠে আসে, আবার সন্ধে হলে নেমে যায়। তো সেই সময় ওখানে আমি কাজ করতে গেছিলাম। পুজোর ওই দিনটা ওটা হয়তো আমার সব থেকে সুন্দর দিন। শাড়ি খুলে দেওয়ার পরে আমরা সবাই মিলে একসাথে নাচানাচি করেছি, এই করেছি। এবং তখন আমি কিন্তু ট্রানজিশন করিনি সেই বছর। আমি তখন চুল বাড়াচ্ছি, দাড়ি রাখছি না, ঠিক আছে, একটুখানি ওই কাইন্ড অফ ফেমিনাইন দেখতে। একটা মহিলা আমাকে, বৃদ্ধা, আমার মাথায় হাত রেখে বলছে, তুই অনেক দিন বাঁচবি। সঙ্গীতা, ওই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয়েছিল
যে এত প্রেমে আঘাত পেয়েছি, এত ছেলে ঠকিয়েছে আমাকে, তাদের জন্য কেঁদেছি, মায়ের জন্য কেঁদেছি, সব কিছু সহ্য করা এখানেই শেষ হয়ে গেছে, আমার জীবন সার্থক হয়ে গেছে। তার পরের বছর ওখানে আমরা একটা, তার সঙ্গে সঙ্গে একজন হেল্প করেছে, যে একটা ওই সেবা গাড়িগুলো হয়, ঠিক আছে, যারা রুটি আর তরকারি দেয়। এটা আমি 2023-এর কথা বলছি, সঙ্গীতা। আচ্ছা, আর কিছুদিন পর সেটা। হ্যাঁ, আমি 3 বছর এই কাজটা করেছি, রুটি সেবা। সেই গাড়িটাও আমাদের সাথে কোলাবোরেট করে গেছিল, এবং আমি তাদের সাথে বসে, তাদের একই ফুটপাতে বসে বসে আমি কিন্তু রুটিটা খেয়েছি। এটা বলছি না যে এটা করে আমি খুব বড় কাজ করেছি, কিন্তু আমার এটা মনে হলো যে ফুটপাতে বসে খাওয়া বা হোটেলে বসে খাওয়া সবটাই এক। তুমি যদি সম্মানের ভাত খাও, সম্মানের রুটি খাও। এবং ওরা যেই কাজটা করছে, সম্মানের কাজ করছে, ওরা চুরি করছে না, কারো ছিনতাই করছে না, কিছু করছে না, সম্মানে করছে। কেউ স্বভাবেও যদি বেশ্যাবৃত্তি করে, কেউ যদি অভাবেও বেশ্যাবৃত্তি করে, এটা তার চয়েস। কাউকে ঠকিয়ে করছে না, কাউকে জোর করে করছে না। সেখানকার লাইফটা কিরকম দেখেছো? কেননা আমরা তো ধরো ওখানে সবসময় পৌঁছই না, আমরা সিনেমায় দেখি, সিরিয়ালে দেখি, সত্যি কি বাস্তবে অতটাই খারাপ কন্ডিশন? লাইফ তো ওখানে নর্মাল লাইফ, বিশ্বাস করো, মানুষে খেলাধুলা করছে, বাচ্চারা পড়াশোনা করছে, কিন্তু হ্যাঁ, হয়তো ওদেরকে না কোণঠাসা করে রেখে দেওয়া হয়েছে, এই সমাজটার সাথে মিশতে দেওয়া হয় না, বা মানে ওদের সাথে এই সমাজটা মেশে না। ওদের জন্য আলাদা স্কুল হয়, সেই এমনি স্কুলিং হয় না, কারণ স্কুলিংয়ে গেলেও তোর মা তো এই, তুই তো অমুকের ছেলে। তবে হ্যাঁ, কিছু জায়গায় সত্যি হয়তো কিছু অভাব রয়েছে, যারা বয়স্ক হয়ে গেছে তাদের জন্য। তুমি ভাবো, বয়স্কদের জন্য ওল্ড এজ হোম থাকলো, ট্রান্সজেন্ডার বয়স্ক এবং সেক্স ওয়ার্কার বয়স্কদের জন্য কিন্তু ওল্ড এজ হোম নেই। একটা বড়, হ্যাঁ, তুমি খুব একটা অদ্ভুত কথা সত্যি বললে। মানে এটা কিন্তু কখনো আমরা ভেবে দেখিনি। যেটা নিয়ে কেউ কাজও করেনি। এতগুলো চারিদিকে এত এনজিও রয়েছে। বয়স হয়ে গেলে কি হবে? লোকের বাড়িতে বাসন মেজে খেতে হয়, দেখেছি। সেটাও তো অনেকে পারবে না করতে, বয়স হয়ে গেলে কি সেটা করা সম্ভব? আমাদের বাড়িতেই তো সমীরদার, আমরা সমীরের মা বলি। আর মেয়েদের কিরকম না, যে কারোর পরিচয় এরকমই, মানে তার নাম তোলা নাম ছিল, পরে আমি গিয়ে জেনেছি, কিন্তু অর্ধেক দিন সমীরের মা, কালুয়ার মা, বাবায়ের মা, টুবাইয়ের মা, এর বর, মানে এর বউ, অমুকের বোন। মেয়েরা কবে নিজের পরিচয় মানে সমস্ত মেয়েরা, এই অমুকের বর যাচ্ছে, ওই তো ওই মেয়েটার বর যাচ্ছে, এটা বলে আমার লাইফ পাওয়া হয়ে যায়। তো হ্যাঁ, মানে বয়স হয়ে গেলে ওদের কি হবে বলো তো? ভাবার মতন বিষয়, সত্যি সত্যি এটা ভাবার তবে মতো বিষয়। আমি খুব রিকোয়েস্ট করি মানুষের কাছে, যারা সত্যিই সোশ্যাল ওয়ার্কটা করতে চায়, তারা একটু এই ওল্ড এজ হোমটা নিয়ে একটু ভেবে দেখুক, সেক্স ওয়ার্কার এবং ট্রান্সজেন্ডার মানুষদের জন্য, যারা বেসিক্যালি যারা হিজড়া পেশার সাথে যুক্ত। কারণ তারা বুড়ো হয়ে গেলে, বৃদ্ধ হয়ে গেলে তাদের দেখার সত্যি কেউ নেই। কারণ এমনিতেই তো হিজড়া বলে বাড়ি থেকে কবে বার করে দেওয়া হয়েছিল, বা বাড়ি থেকে আগে তো ছোটবেলায় বের করে দেওয়া হতো এখনো তো না, করে যারা দেওয়া ধরো হয়। জন্মাচ্ছে, ওইভাবে এখনো তো করে জন্মাচ্ছে দেওয়া তাদেরকে হয়। তো বাড়ি থেকে ছোটবেলাতেই করে দেওয়া হয়, বাদ দিয়ে দেওয়া হসপিটাল থেকে খবর দিয়ে দেওয়া হয়, হ্যাঁ। তো নিয়ে চলে যায় এসে। তুমি ওখানে কাজ 3 বছর করার পর বন্ধ করে দিলে, হ্যাঁ, কেন বন্ধ করলে? এক হচ্ছে, প্রথমত আমার তারপর স্যালারি অ্যাকাউন্ট হয়ে গেল। আমি তো তার আগে ফ্রিল্যান্সিং করতাম, স্যালারি অ্যাকাউন্ট হয়ে গেল। তো স্যালারি অ্যাকাউন্টে টাকা ঢোকাটা বেআইনি, আমার কোনো ট্রাস্টেড অ্যাকাউন্ট ছিল না। আর আমি বেআইনি কিছুই করতে চাইনি, কারণ আমার মনে হয় যে আমি মানে যাই করবো লিগালি ওয়েতে করবো। আর আমি কোনো এনজিওকে বিশ্বাস করি না, তাদেরকে আমি টাকা তুলে দেবো না। আর একটা জিনিস হয়েছিল সঙ্গীতা, সেটা হচ্ছে যে সেই সময় অনেক দেখবে 2021-22-এর মধ্যে তোমার অনেকগুলো বন্যা ঘটনা হ্যাঁ, হয়। হ্যাঁ, হ্যাঁ। তো সেই সময় অনেকে ত্রাণ তুলে, মানে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা ত্রাণ তুলে তোমার দেখিয়েছে এই কিনেছি, কিন্তু তার আগে স্যামসাং এর ফোন, আইফোন এইসব কিনে নিয়েছিল। মানুষকে ধোকা দিয়েছে এবার খুব মানুষ তো সহজে। ভেবেছে আমিও তাই করেছি, হয়তো তাই ভেবেছে। তো তারা আমার কাছ থেকে পর হিসেব চাইতে শুরু করলো। ঠিক আছে, আমি একটা এক্সেল শিট তৈরি করে দিলাম, কিন্তু আমি সেইভাবে ভাবলাম যে আমি যাদের জন্য, কিন্তু যারা টাকাটা পাঠিয়েছে তারা কিন্তু হিসেব চাইনি কেউ, বাদ বাকিরা যারা কেউ টাকা কিছু পাঠায়নি, করেনি। যারা 1 টাকাও পাঠায়নি, তারা পাঠিয়েছে। এই আমার এই জবাবদিহিতা, মানে এইটা নয় যে আমি জবাব দিতে পারতাম না,
এক হচ্ছে আমার তো এটা কাজ নয়, আমি তো কোভিডে করার জন্য শুরু করেছিলাম, তার মধ্যে নিজের গ্যাটের টাকা খরচ হচ্ছে, তার মধ্যে আমার ট্রানজিশনের প্রসেস চলছে, অফিস চলছে, তার মধ্যে এত কিছু করার পরেও কিছু মানুষের কাছে খিস্তি খেতে হবে যে আমি না টাকা নিয়ে আমি যে শাড়িটা পরছি সেটা ওইখানের ফান্ডিংয়ের টাকা, যেটা আমার রক্ত জল করা পয়সা, আমি করব না, করব না। আমি কোনো ভালো জায়গায় টাকা তুলে, আমি তো কোনো এনজিওর হাতেও টাকা দিই না, এই বুধবার করে কিছু ছোট বাচ্চাদেরকে কখনো কিছু খাইয়ে দিই। কথা হচ্ছিল যে তুমি একটা ভালো স্যালারি যখন পাবে হ্যাঁ তখন হ্যাঁ নিজের লাইফটা অন্যভাবে হ্যাঁ দেখতে হ্যাঁ চাও, তখন কি এনাদের জন্য কিছু করার কথা ভাবো? কোনো ইচ্ছে আছে দেখো, এরকম? আমি প্রথমত খুব ভালো জায়গায় আগে একটা স্যালারি পাবো, তারপরে আমি একটা বাচ্চা মেয়ে অ্যাডপ্ট করব, পুটপুটে সুন্দর একটা মেয়ে, নামও ভেবে রেখে দিয়েছি আমি, ঠিক আছে, অ্যাডপ্ট করব, করে আমি ওকে খুব সুন্দর আপব্রিঙ্গিং দেবো। আমি আমার মাকে দেখাবো, আমার মা যদি বেঁচে নাও থাকে আমার মাকে প্রমাণ করবো যে মা কিরকম হয় সেটা। আরেকটা হচ্ছে, দেখো আমি এখনো সত্যি ভাবিনি আমি কারোর জন্য কিছু করবো, আমি এনজিও তো খুলবো না, তো এনজিও খুলবো না, বাট কখনো কিছু হলে আমি অবভিয়াসলি কিছু একটা করব। কি করব আমি ভাবিনি, কিছু একটা করব। তবে একটা ইচ্ছে ছিল যেটা এখন আর নেই, যে আমি যদি বিয়ে করি কখনো তাহলে কোনো একটা ওল্ড এজ হোমে করবো, যাতে অনেকগুলো মা বাবার আশীর্বাদ পায়। কিন্তু আমার বিয়ের স্বপ্নটা তো পুরোপুরি চুরমার হয়ে গেছে। তাই আমার মেয়ে হলে তার যদি কোনো জন্মদিন হয়, মানে আমি তো জানি না অ্যাডপ্ট করলে একদমই ছোট্ট বাচ্চা মেয়েকে অ্যাডপ্ট করতে দেবে কি না, আমি ভীষণ প্র্যাকটিক্যাল, হয়তো আমাকে একটা টিনেজকেও অ্যাডপ্ট করতে দিল, ঠিক আছে, যেটা অ্যাডপশন হুম রুলস। হুম। তো তার কোনো একটা জন্মদিন, মানে কোন বিশেষ জন্মদিন, 18 বছরের জন্মদিন, বা হয়তো 10 বছরের জন্মদিন, বা হয়তো 21 বছরের জন্মদিন, বা তার বিয়ে, আমি কোনো একটা ওল্ড এজ হোমে করবো। এই ভাবনাগুলো যদি প্রত্যেকটা মানুষের মধ্যে আস্তে আস্তে একটু একটু করে ছড়িয়ে যায় না, মানে কত মানুষের লাভ হয় বলো তো? একটু একটু, বেশি লাগে না, কিন্তু খুব সামান্য সামান্য করে করলেও পসিবল। আমার মনে হয় সঙ্গীতা, জানো তো, যে মানুষকে টাকা দিয়ে, অন্ন দিয়ে, এগুলো দিয়ে তো সত্যি ভালো রাখা যায়, কিন্তু মানুষের সাথে একটু ভালো কথা বলে, ওই একটা দিন কোনো ওল্ড এজ হোমে আমি যদি আমার মেয়ের বিয়েটা করি, ঠিক আছে, ওরা সবাই সাজুগুজু করতে পারবে, তারা একটা বিয়ে অ্যাটেন্ড করতে পারবে, যাদের হয়তো নিজেদের ছেলেদেরকে বিয়ে দিয়েছে অত টাকা খরচ করে, কিন্তু বৃদ্ধাশ্রমে বসিয়ে দিয়ে গেছে, ঠিক আছে, তারা আবার কাউকে আশীর্বাদ করতে পারবে। তো এই জিনিসটা বেটার। তোমার এই ভাবনার জন্য তুমি আশীর্বাদ পাবে, মানে আমি এটা ফিল করতে পারি। থ্যাংক ইউ। বন্যা, তোমার পোশাক নিয়ে, ড্রেসিং সেন্স নিয়ে অনেকে সোশ্যাল মিডিয়ায় অনেক কমেন্ট করেন, তাদের কি জবাব দেবে? দেখো, ড্রেস সেন্স নিয়ে আমি বলবো আমি খুব সুন্দর ড্রেস পরি, ঠিক আছে, আমার শাড়ির কালেকশন, আমার ব্লাউজের ভারী কালেকশন, সুন্দর। আমার ড্রেসের কালেকশন ইজ ভেরি গুড। আমি তোমাকে দেখে সবার প্রথম সেটাই বলেছিলাম, কি ভালো লাগছে, কি গ্রেসফুল হ্যাঁ হ্যাঁ, লাগছে। একদম তুমি এটা বলেছো, আর এটা আমার শুনতে খুব ভালো লাগে, মেয়েদের থেকে বেসিক্যালি, কারণ ছেলেরা বলবেই সুন্দর, ঠিক আছে, মেয়েদের থেকে, কারণ মেয়ে যদি বলে যে তোমাকে সুন্দর তার মানে লাগছে, তার মানে সত্যি সত্যি সুন্দর সুন্দর লাগছে, লাগছে। এটা তুমি মানো বলো। বাট হ্যাঁ, মানুষের প্রবলেম যেটা রয়েছে যে শোয়িং অফ ইয়োর বডি পার্টস, এটাও তো একটা পেট্রিয়ার্কাল মেন্টালিটি না, তোমার মধ্যে চাপিয়ে দেওয়া রয়েছে যে এতটুকুই দেখাতে পারবে, এতটা বেশি যে দেখাবে সে অমুক, এতটা বেশি, এতটা কম যে দেখাবে সে অমুক, আবার কিছুই যদি না দেখায় সে অন্য একটা ধর্মের। তো এগুলো তো একটা পেট্রিয়ার্কাল মেন্টালিটি চাপিয়ে দেওয়া। অনেকে এটা মনে করে, সঙ্গীতা, অ্যান্ড আই এম ভেরি থ্যাংক ইউ তুমি আমাকে এই প্রশ্নটা করেছো, যে আমি হয়তো যেহেতু টাকা দিয়ে ট্রানজিশন করিয়েছি বলে আমি দেখাচ্ছি, এরকম নয়। আমার যখন বুক ছিল না তখনও আমি এতটা দামি জামা কাপড় পরতাম। আমার কাছে ওই লাজি মেয়েদের ভূষণ, এই একটা পেট্রিয়ার্কাল পুরুষতান্ত্রিক মেন্টালিটিটা নেই। আমার কাছে হচ্ছে যে তোমার আমাকে দেখে যদি অস্বস্তি হয়, কোনো মেয়ে কোনো ছেলে, তাহলে তোমার ডাক্তার দেখানো উচিত, আমার নয়। আমি আমার কমফর্টের জন্য পড়ি। আমি 2-3টে ভিউজ বাড়বে বলেও আমি একদম খুলে পড়বো না, আবার 2-3টে ভিউজ কমে যাবে বলে আমি এতটা গলা থেকে পড়বো না। আমার যখন মনে হয়, আমি শাড়িটা সত্যি এইভাবে পরতে ভালোবাসি, আমার খুব মনে হয় আমি যেই হিরোইনদেরকে দেখে বড় হয়েছি সেই হিরোইনরা ওইভাবেই পড়েছে, কারণ আমি তো আমার মা বাবাকে, মা জেঠিমাদেরকে দেখে বড় হয়ে, মানে বড় হলেও ওরা তো আর আমাকে শাড়ি পরতে তোমার দেয়নি। আইডল নয় তারা। হ্যাঁ, কারণ ওরা আমাকে শাড়ি পরতে দেয়নি। আমাকে যে শাড়িটা, আমাকে যেই খাদির শাড়িটা যে পরতে শিখিয়েছে, সেইভাবেই বুক থেকে আঁচলটা নামিয়ে শাড়িটা পরেছে। তার নামটাও বলাই যায়। না না, ঠিক আছে, যাই হোক, কিন্তু তখন আবার তাকে আবার ট্রোল করা হবে। তো যে কেউ যারাই, বা আমি যখন হাত কাটা ব্লাউজ পরি, আমি যখন শর্ট ড্রেসেস পরি,
আমার এখানে কোনো বিশ্বাস করো কোনো বডি পজিটিভিটি বা আমিও নারী আমিও সব পারি এসবের ইয়ে নেই। ইটস মাই চয়েস। আমি দুঃখের কবিতা পড়লেও ক্লিভেজ দেখিয়েই পড়বো। আবার আমাকে যদি মানে মানে কখনো কোনো পজিশনে যদি অন্য কিছু পড়তে হয়, তাহলে আমি পুরো ব্লাউজটা খুলে দেবো না, কারণ আমি জানি কোথায় কতটুকু খুলতে হয়, কার সামনে কতটুকু খুলতে হয়। তোমার প্রথম কবিতার বইয়ের নাম কি ছিল? ওই ক্লিভেজ ও কাউন্টার। ক্লিভেজ ও কাউন্টার। বাবা ওই সময় তো একজন বলেও ছিল, আমার এক বন্ধু, যে তোর বই তো বাড়িতে মলাট দিয়ে পড়তে হবে। আমি বললাম বাবা তাহলে কিনিস না, ক্লিভেজ ও কাউন্টার। এবারও তো বইয়ের এই নামটা কেন রেখেছিলে? আচ্ছা, সেই সময় যে বইটা লেখা হয়েছিল সেটা আমি যাকে নিয়ে লিখেছিলাম সে একজন অন্য কারোর প্রেমিক ছিল, মানে পরপুরুষ। এবার তাকে আমি প্রেম করতে চাইনি বিশ্বাস করে, কিন্তু সে না আমাকে নিয়ে প্রচুর কবিতা লিখত, প্রচুর কবিতা লিখত, কবিতা লিখে লিখে আমাকে তার প্রেমে ফেলেছিল। তো সে আমাকে একবার বলেছিল যে আমরা যদি কোনোদিন আদর করি, যেটা করিনি কখনো, আমি পারিনি কারোর সংসারে একদম নাক ফাক গলিয়ে ঢুকে যেতে, কিন্তু কোনোদিন যদি আদর করি তাহলে তোমার ক্লিভেজের উপরে মাথা রেখে একটা কাউন্টারে সিগারেট খাবো। আর কাউন্টার শব্দটা এটার কারণেই, কারণ আমার যে বইটা ক্লিভেজ ও কাউন্টার, সেটার শুরু সবাই তো উৎসর্গে লিখে, যে আমি একে উৎসর্গ করলাম তাকে উৎসর্গ করলাম, আমি লিখেছিলাম একটা লাইন দিয়ে শুরু করেছিলাম বইটার উৎসর্গের পাতায়। এটাই লেখা ছিল হচ্ছে, এমন করে তোমায় কতবার চুমু খেয়েছি লাস্ট কাউন্টারের অজুহাতে। মানে এই যে সিগারেটের লাস্ট কাউন্টারটা আমি অন্য কাউকে খেতে দেবো না, আমি তোমার সিগারেটের লাস্ট কাউন্টারটা নিজে খাবো, কারণ ওটার অধিকার আমার। অ্যান্ড এইটার কিন্তু অন্য একটা ঘটনা, আমি একজনের প্রতি ক্রাশ খেতাম, ঠিক আছে, তার সাথে যাদবপুরে দেখা করতে যেতাম। সে আমার কোনোদিনই তার সাথে আমার প্রেমও হয়নি, আমি তাকে বলিও নি প্রেম করবো, কিন্তু যাদবপুরে যখন দেখা করতে যেতাম সে গ্রিন হাউসে বসে আমাকে অনেক কিছু শোনাতো, ফ্রয়েড বোঝাতো আমাকে, অনেক কিছু বোঝাতো। আর সে যে সিগারেটটা খেত, যে সময় সে আমাকে ফ্রয়েড বোঝাতে, আমি সেই সিগারেটের বাটটা লুকিয়ে আমার পার্সে নিয়ে চলে আসতাম। তুমি নিজে তো কবিতা লেখো, তুমি নিজে কি পড়ো? আমি মূলত দেখো বিদেশি লেখক পড়ে বড় হয়েছে, খুব ছোট বয়স থেকে পাকা পাকা বই পড়ে বড় হয়েছে, ঠিক আছে। সিডনি শেলডন পড়েছি, জেফ্রি আচার পড়েছি, টলস্টয় পড়েছি, তোমার আমার খুব প্রিয় কবি ছিল সেই সময়কার হচ্ছে পাবলো নেরুদা পড়েছি। আর বড় হয়ে মানে যখন বাংলা পড়ছি তখন রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, তসলিমা নাসরিন, খুব কম আমার বাংলায় পড়ার বৃহৎ কিন্তু খুব কম, মানে ঠিক আছে, পূর্ণেন্দু পত্রী, জয় গোস্বামী, মানে লোকে আমি বাবার পকেট মারতাম, ঠিক আছে, বাবার বই কেনার বই জন্য? কেনার জন্য। তো আমাকে আমার বন্ধুরা বলে এটা কিন্তু তোর সত্যি কাটাকাটি হয়ে যায়, আমি তো কাটাকাটি ভাবি হয়ে যে যায়। আমি ভাবি যে আমার মেয়ে যদি এটা করে তাহলে আমি খুশি হব। না, আমার বন্ধুরা বলে কাটাকাটি হয়ে যায়, কিন্তু যে তুই কিন্তু ভুল করিস, তুই বই কেনার জন্য, মানে আমি পাগলি তোমার জন্য কিনেছিলাম ইয়ে করে। আর পকেট মারার সময় একদিন না 500 টাকা বেরিয়ে গেছে, আমি এবার ভাবছি এটা আমি কি করব, আমি কিভাবে ফেরত দেবো 500 টাকা, মানে তখন অনেক আমার কাছে, ঠিক আছে। আমি ওটাকেই আবার মুঠো করে টেবিলের তলায় ফেলে রেখেছি, ধরা পড়ে প্রচুর পিটুনি খেয়েছি তোমার বই কাছে। কেনার জন্য আমাদের একটা পাগলামো ছিল, মানে এখন কোথায় চলে গেল বই, এখন বলো তো? আমিও সত্যি ওইভাবে পড়ি না, জানো তো, আগে যেইভাবে পড়ছি, মানে কত কি পড়েছি, শরৎচন্দ্র গুলে খাওয়া, মানে আমাদের যে পাঠের বইটা, মানে পাঠ্য বই, সেটার মধ্যে যে গল্পগুলো নেই সেগুলো পড়ে পড়ে আমি শেষ হ্যাঁ, আমি করে তো দিতাম। সমগ্রগুলো পড়েছি। হ্যাঁ, মানে আমি খুব ছোট বয়সে ক্লাস 10-এ চোখের বালি পড়ে বুঝে গেছি কি লেখা রয়েছে। হ্যাঁ, তো আমি এটাই পড়ি, কিন্তু আমি বেশি পড়ি হচ্ছে কাফকা, সাদাত হাসান মান্তো, এসমাত চুগতাই। নতুন বই আসছে বইমেলায়, হ্যাঁ, সেটাই শুনি তাহলে শেষে। আচ্ছা, আমার নতুন বইয়ের নাম হচ্ছে প্রেমের চেয়ে গাঢ়, ঠিক আছে। প্রচ্ছদটা দেখে আবার লোকের মনে হবে যে, মানে অনেকে লিখেও দিয়েছে যে চটি বই লিখেছি আমি। প্রচ্ছদটা হচ্ছে বেসিক্যালি একটা পুরুষের পিঠ এবং একটা মেয়ে খামচে ধরছে, ঠিক আছে, পিছন থেকে। কিন্তু এটার পিছনের বক্তব্যটাই হচ্ছে যে তুমি যদি আমাকে সত্যিকারের প্রেম করো তাহলে প্রেমের থেকে গাঢ় কিছু করতে হবে, যেখানে চামড়া ভেদ করে তুমি আমার আত্মাকে ছুতে আত্মা। পারো। আমি সত্যি জানি না যে আমি হয়তো এখন অবধি কারোর প্রেমে, মানে কেউ আমাকে সেই প্রেমটা করেন যে আমাকে চামড়া ভেদ করে আমার আত্মাকে ছোবে। কারণ সঙ্গীতা, আমি একটা মানুষ, বা প্রত্যেকটি মানুষ, আমি বিশ্বাস করি আমরা না প্রচুর প্রচুর ব্যাগেজ নিয়ে আসি, মেন্টাল ট্রমার ব্যাগেজ,
পেরেন্টিং এর ব্যাগেজ, অ্যাবিউজিভ পেরেন্টিং এর ব্যাগেজ, ফিনান্সিয়াল ক্রাঞ্চের ব্যাগেজ, আমাদের বডি পজিটিভিটি মানে বডিকে নিয়ে আমাদের যেই একটা ইনসিকিউরিটি রয়েছে সেই সবের ব্যাগেজ। আমাদের প্রেমে যে মানুষটা পড়ে না, সে না একটা বাহ্যিক রূপের প্রেমে পড়ে। সে এই মানুষটা কতটা সুন্দর, স্টাইল সেন্স কতটা ভালো, তার এডুকেশনাল কোয়ালিটি কতটা ভালো, সমাজে কিভাবে মিশতে পারছে, কীভাবে কেউ কেউ ভাবে বাহ এত ভালো সিগারেট টানতে পারে, মানে ভীষণ মানে অনেকে এই সিগারেট টানার জন্য প্রেমে পড়ে, ঠিক আছে? কিন্তু এই ব্যাগেজগুলোর প্রেমে পড়তে হবে। মানে আমি যখন আমার সব থেকে কুৎসিত দেখতে, তখনও কেউ যদি আমাকে ভালোবাসি বলে, তখন সেটা হয় প্রেমের চেয়ে গাঢ়। তো ওই প্রেমের চেয়ে গাঢ়, এটাই আমার আসছে বইমেলার নতুন বই। সবাই ভেবেছিল আমি এই আর্যিকর আন্দোলন ঠান্দোলন নিয়ে লিখবো, কিন্তু আমার মনে হলো যে আন্দোলন নিয়ে লেখার পরে সময় রয়েছে। এখন ভালোবাসার কথা বলাই ভালো। হ্যাঁ, আর আরেকটা জিনিস জানো তো সঙ্গীতা, যেই সময় সব থেকে ক্রাইসিস সিচুয়েশন চলেছিল পৃথিবীতে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, সেই সময় সব থেকে বেশি প্রেমের কবিতা তৈরি হয়েছিল, লেখা হয়েছিল। এভাবেই প্রেমের কবিতা লিখতে থাকো, জীবনে সত্যিকারের প্রেম আসুক। হ্যাঁ, এটাই কারণ আমার তো চাইবো। ফেসবুক বায়োতে লেখাই রয়েছে আমি তো প্রেমিকা হতে চেয়েছিলাম, ওরা আমাকে লেখিকা বানিয়ে সম্পর্ক ভেঙে দিল। সত্যিকারের প্রেম আসুক জীবনে। থ্যাংক ইউ ভারী ভালো সঙ্গীতা, লাগলো। থ্যাংক ইউ সঙ্গীতা, আমার মানে খুব ভালো ভীষণ ভালো গল্প করলাম। থ্যাংক ইউ সো মানে মাচ। আমি একটা জিনিস একটা কথা বলতে পারি, আমি জানি না যে আমি অনেক জায়গাতেই বলেছি, বাট এইরকম একটা ইন্টারভিউ, ঠিক আছে, যে যেখানে আমি এতবার হেসেছি, এটা কওয়া হয়নি। অন্য সব ইন্টারভিউতে না আমি খুব গম্ভীর হয়ে যাই, চোখ ছলছল করে। আজকেও চোখ ছলছল কথা বলেছি, কিন্তু এই কমফর্ট জোনটা না হয়তো সবাই দিতে পারবে না। থ্যাংক ইউ ফর দিস। থ্যাংক ইউ সো মাচ, Thank you. ভীষণ ভালো লাগলো। আমার খুব ভালো থেকো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।